আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা। তোমাদের সাথে আজকে তোমাদের প্রশ্ন ব্যাংক মাস্টার ক্লাসের ভার্সিটি খ বাংলা দ্বিতীয় পত্রের একটা লেকচার নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ধ্বনি ও বর্ণ আর বর্ণের উচ্চারণ। এটার একটা পার্ট তোমরা এর আগে দেখছো নিশ্চয়ই। ওটা ছিল লেকচার 1 এই টপিক থেকে। আর এখন কথা বলবো লেকচার 2 নিয়ে। প্রশ্ন কেমন আসছে একটু দেখে নাও। বিগত বছর এখান থেকে কেমন পরীক্ষায় প্রশ্ন হয়েছে। আমি যদি একটু বিষয়টা নিয়ে তোমাদের সাথে একটু কথা না বলি তাহলে এই টপিকটার প্রতি কিছুটা অবিচার করা হবে। দেখো, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতে 21, 22, 18, 19, 15, 16, 14, 15 5বার। আর তোমরা জানো আমরা এই পরিসংখ্যান গুলো যখন দেখাই তখন বিগত 10 বছরের মানবিক বিভাগের পরিসংখ্যান দেখাই, আর ভিতরে প্রশ্ন আরো বেশি থাকে। অর্থাৎ অন্যান্য ডিপার্টমেন্টে প্রচুর প্রশ্ন আসে, এর বাইরেও সেগুলো আমরা ভিতরে রাখি আর এখানে মানবিকের গুলোকে দেখাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দেখো 22বার, চিটাগং বিশ্ববিদ্যালয়ে দেখো হচ্ছে 8বার, জাহাঙ্গীরনগরে 9বার, জিএসটি তে হচ্ছে 6বার। এর মানে অলমোস্ট এই কথা আমরা বলতেই পারি যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় অ্যাডমিশন থেকে শুরু করে বিসিএস পর্যন্ত কম্পিটিটিভ যত পরীক্ষা আছে সব জায়গায় এখান থেকে প্রশ্ন সেট করা হয়, এক কথায় শেষ। এখন আসো আমরা একটা যুক্ত বর্ণের কথা বলি। এটা হ, তার সাথে একটা ন। এই যুক্ত বর্ণের বিশ্লিষ্ট রূপ কোনটি? অর্থাৎ তুমি যখন এই যুক্ত বর্ণটাকে ব্যাখ্যা করবা তখন এটাকে বিশ্লেষণ করে কি পাবা। তার আগে চলো আমরা কিছু শব্দ নিয়ে কথা বলি, তাহলে ব্যাপারটা বুঝতে সহজ হবে। আমি লিখলাম মধ্যাহ্ন, আমি লিখলাম সায়াহ্ন, আবার ধরো লিখলাম পূর্বাহ্ন, এবং ধরো লিখলাম হচ্ছে অপরাহ্ন। পূর্বাহ্ন আর লিখলাম অপরাহ্ন। এখন এগুলোর দিকে চোখ বড় বড় করে তাকাও, নিশ্চয়ই বুঝতেছো। আমি এখানে মধ্যাহ্ন বলছি, এখানে হর সাথে একটা ন যুক্ত আছে। সায়াহ্ন বলছি, এখানে একটা হর সাথে ন যুক্ত আছে। পূর্বাহ্ন বলছি, এখানেও সেম হর সাথে ন যুক্ত, এখানেও হর সাথে ন যুক্ত। এখন বাংলা বর্ণমালায় আমরা যখন উচ্চারণ করি, যেমন আমরা যখন বলি মন, মনে আছে তোমার কথা, আর এই কারণে আমি তোমার জন্য অপেক্ষা করি। তো মনে আছে তোমার কথা, এই কারণে তোমার জন্য অপেক্ষা করি, এখানে আমরা দন্তন্য ইউজ করছি আর এখানে লিখছি হচ্ছে মূর্ধন্য ণ। এখন খেয়াল করে দেখো তো, উচ্চারণ যখন তুমি করছো মূর্ধন্য আর দন্তন্যর মধ্যে পার্থক্য করছো কিনা? না, পার্থক্য করো নাই। তুমি এখানে যেমন ন বলছো, এখানেও তো ন বলছো। তাহলে বোঝা গেল মূর্ধন্য আর দন্তন্যর মধ্যে কি করা হয় না, উচ্চারণগত কোনো পার্থক্য করা হয় না। মূর্ধন্য এবং দন্তন্যর মধ্যে উচ্চারণ সেম। এখন আমরা যখন লিখি এই শব্দটার মনে, এখানে দন্তন্য, যখন বলছি কারণে এখানে মূর্ধন্য, দুটার উচ্চারণ রীতি একই রকম। এবং এখানেও দেখো মধ্যাহ্ন সায়াহ্নের মধ্যে নিশ্চয়ই একটা মূর্ধন্য একটা দন্তন্য, কারণ দুটো একই জায়গায় বসে নাই। তাহলে কোনটা কি? এখানে যেটা এটা দন্তন্য, আর এখানে যেটা এটা হচ্ছে মূর্ধন্য। এখন এখানে মূর্ধন্য কেন, এখানে দন্তন্য কেন? তোমরা জানো নত্য এবং সত্য বিধান অনুযায়ী, নত্য সত্য বিধানের যে রীতি আছে, অর্থাৎ সংস্কৃত শব্দে কোথায় মূর্ধন্য স হবে, সংস্কৃত শব্দে কোথায় মূর্ধন্য হবে, তার যে পদ্ধতি, এটার নামই হচ্ছে নত্য বিধান বা সত্য বিধান, বানানের রুলসে। তো ওখানে বলা আছে রর পরে সাধারণত সংস্কৃত শব্দে মূর্ধন্য হয়। তবে একটা জায়গায় ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে ধরন। এই ধরন শব্দটা সংস্কৃত, তবে রর পরে এখানে দন্তন্য বসছে। নর্মালি রর পরে সংস্কৃত শব্দে মূর্ধন্য ব্যবহার করা হয়, যেমন কারণ, মরণ ইত্যাদি ইত্যাদি। তো এখন দেখো এই জায়গায় র আছে কিনা, পূর্বাহ্ন, পূর্বাহ্নের মধ্যে র আছে রেফ হিসেবে। এখানে অপরাহ্নের মধ্যে র আছে ডিরেক্ট। কথা বুঝছো? তো এখানে র ব্যবহার করার কারণে এখানেও র, এখানে রেফ, কারণ রটাই তো সংক্ষিপ্ত হয়ে রেফ হয়, উপরে উঠে পড়ে রেফ হয়। কথা কি বুঝছো? এই কারণে এই জায়গায় হচ্ছে মূর্ধন্য। আর মধ্যাহ্ন সায়াহ্ন, এখানে র মিসিং আছে, দেখো মধ্যাহ্ন র নাই, সায়াহ্ন র নাই, তাই এই জায়গাটাতে দন্তন্য। কথা বুঝাতে পারছি? তাহলে মনে রাখবা মূর্ধন্যটা নিচে হয়, দন্তন্যটা পাশে হয়। মূর্ধন্যটা কোথায় হয়? নিচে হয়, আর দন্তন্যটা পাশে হয়। এখন তুমি নিশ্চয়ই প্রশ্ন করবা, হয়তো সামনে থাকলে করতা, তো ভাইয়া মূর্ধন্য যে নিচেই দিতে হবে এই বিধান কোথা থেকে আসলো? দন্তন্য যে পাশেই দিতে হবে এটা কোথা থেকে আসলো? এখন আমি যদি এটাকে মূর্ধন্য বলতাম তাহলে মূর্ধন্যই হইতো। অর্থাৎ মূর্ধন্য যদি আমি পাশে দিয়ে বলতাম, পূর্বাহ্নের বেলায় পাশে দিব, আর এখানে মধ্যাহ্ন সায়াহ্নের বেলায় আমি হচ্ছে নিচে দিয়ে দিব, হতে হতে পারতো, পারতো। এখন লজিক যেটা, লজিকটা খুব বেশি তোমার মনোপুত নাও হইতে পারে, বাট লজিক ইজ এ লজিক। দেখো এই যে দন্তন্য যেটা, এটা হচ্ছে পূর্ণমাত্রার বর্ণ। আর মূর্ধন্য যেটা, খেয়াল করে দেখো, এটা হচ্ছে অর্ধমাত্রার বর্ণ। এটা তো আমরা বুঝতে পারি।
এখন এই যে হ, তার পাশে যদি দেয়া হয়, বলা হয় যেটা পূর্ণমাত্রা কাভার করে। আর হ, এটার নিচে যে লেজ আছে, লেজ, এই লেজের নিচে যখন যুক্ত করা হয় তখন বলা হয় যে এটা অর্ধমাত্রা কাভার করে। এই হলো লজিক। এই জন্য হর নিচে দিয়ে অর্ধমাত্রা মিন করানো হয়, হর পাশে দিয়ে পূর্ণমাত্রা মিন করানো হয়। এই হচ্ছে উত্তর। আর এখান থেকে তুমি মনে রাখবা, যেটা পাশে থাকে সেটা দন্তন্য, আর দন্তন্য হওয়ার কারণ এখানে র মিসিং আছে। শব্দ কিন্তু ডেফিনেটলি সংস্কৃত। এখানে র আছে বলে উপরে পূর্বাহ্ন রেফ, নিচে অপরাহ্ন, এখানে র ডিরেক্ট আছে, এই জন্য এটা হচ্ছে মূর্ধন্য। এখন মনে রাখবা, আমরা এতক্ষণ ধরে যে বললাম যে নত্য সত্য বিধান অনুযায়ী সংস্কৃত শব্দে কোন জায়গায় মূর্ধন্য হবে, কোন জায়গায় মূর্ধন্য স হবে, এটা ব্যবহারের পদ্ধতির নাম হচ্ছে নত্য বা সত্য বিধান। আমি কিন্তু বলিনি যে সংস্কৃত শব্দে দন্তন্য হবে না, কথাটা বুঝতে হবে। আর তুমি যদি এটা ধরে নাও যে কাউসার ভাই বলছে সংস্কৃত শব্দ হইলে মূর্ধন্য হবে আর নইলে দন্তন্য হবে, তাহলে কিন্তু ভুল করছো। সংস্কৃত শব্দে মূর্ধন্য হয়, সংস্কৃত শব্দে দন্তন্য হয়। আর নত্য সত্য মানে হচ্ছে সংস্কৃত শব্দের কোন জায়গায় মূর্ধন্য আর কোন জায়গায় মূর্ধন্য স। ক্লিয়ার কথাটা? ওকে, তারপরে আসো, বাংলা ভাষার স্বরবর্ণ স্বরধ্বনির অনুপাত কত? স্বরবর্ণ স্বরধ্বনির অনুপাত কত? আচ্ছা, এখন খেয়াল করে দেখো, এখানে সব 11, তাহলে স্বরবর্ণ নিয়ে কোনো ঝামেলা এই জায়গায় নাই। এখন স্বরধ্বনির কথা বলছে, তো স্বরধ্বনি মানে হচ্ছে সোজা বাংলায় যদি বলি, এখানে স্বরবর্ণ স্বরধ্বনি, এখানে একটা স্বরধ্বনি বলতে বোঝাইছে মৌলিক স্বরধ্বনিকে। স্বরধ্বনি বলতে মিন করেছে মৌলিক স্বরধ্বনিকে। তাহলে আমরা একটা নিব হচ্ছে 11, একটা নিব হচ্ছে 7। তাহলে স্বরবর্ণের সংখ্যা 11, স্বরধ্বনির সংখ্যা 7। অর্থাৎ মৌলিক ধ্বনিগুলো থেকে বাদ বাকি ধ্বনিগুলোর উৎপত্তি হয়। মৌলিক মানে হচ্ছে বেসিক রূপ, ধ্বনির যে রূপটাকে আর ছোট করা যাবে না, যেখানে ভেজাল নাই, একক ধ্বনির উপস্থিতি আছে। আগের লেকচারে ভাই তোমাদের মৌলিক স্বরধ্বনি, যৌগিক স্বরধ্বনি গুলোকে বিস্তারিত আলোচনা করে দিছি, মনে করে দেখো। তো তোমরা সিরিয়াল ব্রেক করে কখনো ক্লাস দেখবা না, সিরিয়ালি যাবা, তাহলে উপকার হবে বেশি। এরপর আসে মানুষের উচ্চারিত ধ্বনি সমষ্টিকে কি বলা হয়? বর্ণ বলা হয়, নাকি ভাষা বলা হয়, নাকি শব্দ বলা হয়, নাকি বাক্য বলা হয়? মানুষের উচ্চারিত ধ্বনি সমষ্টি, ধ্বনি সমষ্টি মানে 5টা ধ্বনির সমষ্টি হতে পারে, 5 লাখ ধ্বনির সমষ্টিও হতে পারে। সমষ্টি মানে যোগফল। এর মানে হচ্ছে আমরা আমাদের বাকযন্ত্রের সাহায্যে যত ধ্বনি উচ্চারণ করি সমস্ত কিছু সমষ্টি, মানে হচ্ছে ভাষা। এখন ব্যাপারটাকে একটু ক্লিয়ার করি। দেখো, বাকযন্ত্র কি, কাজে লাগবে কথাটা। পরীক্ষা যাবার এটা আসবে না তার কোনো ঠিক নেই, এটা বিসিএস এ আসছে বাকযন্ত্রের সংজ্ঞা। কথা বুঝতে পারছো? তারপরে তোমার একটা প্রশ্ন আছে যে বাকযন্ত্রের সবচেয়ে সচল প্রত্যঙ্গ কোনটা, অর্থাৎ বাকযন্ত্রের যতগুলো যন্ত্র আছে তার মধ্যে সবচেয়ে বেশি অ্যাক্টিভ কোনটা, এই প্রশ্ন আসছে। তো অ্যাক্টিভ হচ্ছে জিহ্বা বা জিহ্বা, তাই তো? তো এখন এই বাকযন্ত্র মানে কি? বাকযন্ত্র মানে হচ্ছে সোজা বাংলায় কথা বলার যন্ত্র। এখন ধরো যদি পরীক্ষায় প্রশ্ন দেয় নিচের কোনটি বাকযন্ত্রের অংশ, এবং উত্তর হিসেবে সেই জায়গায় রাখে ফুসফুস, ধরো, আর মানে এটা ঠিক উত্তর আর কি। আর ধরো এখানে আছে তোমার হৃৎপিণ্ড, হুম, তারপরে ধরো আছে হাত, তারপর ধরো আছে চোখ, তারপর ধরো কান, এভাবে ধরো দিল। এখন তুমি সঠিক উত্তর এই জায়গায় খুঁজে বের করা তোমার জন্য মুশকিল হয়ে যাবে, কারণ তুমি বাকযন্ত্র বলতে যদি তুমি বেসিক কনসেপ্ট তোমার ক্লিয়ার হয়ে থাকে, তুমি মনে করবা ঠোঁট, নাক, দাঁত, জিহ্বা, এইসব, কণ্ঠ, কণ্ঠমূল। কিন্তু ফুসফুস বাকযন্ত্রের একদম ইনিশিয়াল বিগিনার, এটা হচ্ছে প্রথম উইপন। এটা না থাকলে বাকি জিনিসগুলো কাজ করবে না। মানে আমি যখন তোমার সাথে কথা বলছি, তুমি যে আমার কথা শুনতেছো, আমি আমার ফুসফুসে জমা করা বাতাস কণ্ঠনালীর মাধ্যমে বের করে নিয়ে আসছি। আর বের করে আনার সময় বিভিন্ন কলা কৌশলে বাকযন্ত্র গুলাকে ব্যবহার করার মাধ্যমে আমি এগুলোকে ধ্বনিতে বা ভাষাতে রূপান্তর করছি, এই তো কথাটা। এই জন্য মনে রাখবা, প্রথমত বাতাস জমা থাকে ফুসফুসে, সেখান থেকে বের হয়ে সেটা আস্তে আস্তে কি হয়, ধ্বনিতে বা ভাষাতে রূপান্তরিত হয়। এই জন্য প্রথম কথায়, মানুষ কথা বলার জন্য তার শরীরে যতগুলো অঙ্গ প্রত্যঙ্গকে ব্যবহার করে সবগুলোকে এক কথায় বলা হয় বাকযন্ত্র। এই বাকযন্ত্রটা আসছে হচ্ছে এই বাক আর যন্ত্র, এটা সন্ধির মাধ্যমে। তো এই ক থাকলে এটা গতে রূপান্তরিত হয় ব্যঞ্জন সন্ধির একটা রুলস আছে, সহজে সন্ধিতে গেলে এটা নিয়ে আরো কথা বলা যাবে। তাহলে আমরা বুঝতে পারলাম মানুষের উচ্চারিত ধ্বনি সমষ্টি হলো গিয়ে ভাষা। ধ্বনি নির্দেশক চিহ্নকে কি বলে? ধ্বনি নির্দেশক চিহ্নকে বলা হয় হচ্ছে বর্ণ। এখন তুমি প্রশ্ন করতে পারো তাহলে ধ্বনি তত্ত্ব না কেন? আরে ভাই, ধ্বনি তত্ত্ব মানে হচ্ছে যত ধ্বনি আছে সমস্ত ধ্বনিকে নিয়ে এক জায়গায় আলোচনা করা। সব ধ্বনিকে, তোমার সাথে আমি এখন কথা বলতেছি না, অনেক বর্ণ, অনেক ধ্বনি, মৌলিক স্বর, যৌগিক স্বর, দ্বি স্বর, কত কিছু নিয়ে কথা বলছি। এই পুরা বিষয়টাকে বলা হয়
ধ্বনিতত্ত্ব। আর বর্গ যেটা, এটা নর্মালি এটা বাক্যের অংশ। যেটা বর্গ সেটা বাক্যের অংশ। সোজা বাংলায় বললে তো বুঝবা না, ইংরেজি বাংলায় বললে বুঝবা। এটাকে ইংরেজিতে ক্লজ বলা হয়। এবার খুশি? ইংলিশে যে ক্লজ আছে না, এটাকে বাংলায় বলা হয় বাক্যের বর্গ। এটার আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে, একদম প্রপার নাম যদি বলি, ক্লজ না বলে সবচেয়ে ভালো নাম যদি বলি আর কি বাক্যের বর্গের ক্ষেত্রে, তাহলে আর একটু সহজ করে আসি। বাক্যের অংশ মানে হচ্ছে এটা বাক্যের ধরো পার্ট, আর বাক্যের পার্টকে আমরা ক্লজ বলি। অর্থাৎ একটা বর্গের ভিতরে ক্লজ থাকতে পারে, বর্গ বড় হইতে পারে, তার ভিতরে ক্লজ থাকতে পারে। তো বর্গ বলে একটু বড় মেন করে আর কি, তোমরা সহজ করে বোঝানোর জন্য কাছাকাছি নিয়ে গেছি যেটা ক্লজ সেটা। ওকে, এরপরে আসো, ও কোন ধরনের স্বরধ্বনি? যৌগিক, তালব্য, মিলিত, কোনোটিই নয়। আচ্ছা, ও কি যৌগিক স্বরধ্বনি? না, এটা মৌলিক স্বরধ্বনি গুলোর একটা। আমরা দীর্ঘকে বাদ দিয়ে এটাকে রাখি। তালব্য না, ও তো তালব্যতে উচ্চারিত হয় না। এটা কি মিলিত? এখানে কি অন্যান্য কোনো ধ্বনির উপস্থিতি আছে নাকি একক ধ্বনি? এটা তো একক ধ্বনি, এটা মিলিত ধ্বনিও না। তাহলে আমরা এখানে যৌগিকও নিতে পারবো না, তালব্য নেওয়ার সুযোগ নাই, মিলিত তো নেওয়ার কোনো আরো বেশি সুযোগ নাই। তাহলে আমরা বলবো হচ্ছে ও কোনোটি নয়। অর্থাৎ এটা না যৌগিক, না তালব্য, না মিলিত। এরপরে জিহ্বামূলীয় ধ্বনি কোনটি? ল, তারপরে হচ্ছে খ, তারপর হচ্ছে ট, তারপর হচ্ছে থ। এখন এটা কোন বর্গে পড়ে দেখো তো? ত, থ, দ, ধ, তারপর হচ্ছে দন্তন্য। তা আমরা এগুলাকে বলি হচ্ছে নর্মালি দন্তবর্ণ। দন্তবর্ণ মানে হচ্ছে দাঁতের সাথে সম্পর্কিত। মনে রেখো এই শব্দটার মধ্যে একটা বড় ধরনের ম্যাজিক আছে। সেটা কেমন? শুধু যদি তুমি দন্ত বলো তাহলে হলো গিয়ে দাঁত, আর তুমি যদি দন্ত কথার সাথে একটা জফলা যুক্ত করো তাহলে হবে দাঁত সম্পর্কিত। ইন্টারেস্টিং না? ঠিক একই রকম ভাবে আরেকটা পেয়ার আছে এই জায়গায়। যদি তুমি বলো হচ্ছে ওষ্ঠ, তাহলে এটার অর্থ হবে ঠোঁট। আর তুমি যদি তার সাথে একটা জফলা যুক্ত করো তাহলে হবে ঠোঁট সম্পর্কিত। দেখো কত ইন্টারেস্টিং। এই জন্য প ফ ব ভ ম, এগুলো কিন্তু এই ওষ্ঠ দিয়ে যদি তুমি যদি বলো যে ওষ্ঠবর্ণ না, ওষ্ঠবর্ণ। আচ্ছা, ব্যাখ্যা যদি বলে এরকম, উপরটা দিয়ে বলবা ওষ্ঠে উচ্চারিত হয়। দেখো, ওষ্ঠে উচ্চারিত হয় এই জন্য এগুলোর নাম হচ্ছে ওষ্ঠবর্ণ। ওষ্ঠে উচ্চারিত হয় বলে এগুলোর নাম ওষ্ঠবর্ণ। ঠিক একইভাবে এখানে বলবা দন্ত উচ্চারিত হয় বলে এগুলোর নাম দন্তবর্ণ। অর্থাৎ দাঁতে উচ্চারিত হয় এই জন্য এগুলোকে বলা হয় দাঁত সম্পর্কিত বা দাঁত রিলেটেড বর্ণ। মাথায় রাখো কিন্তু জফলা দিলে কি হয় আর না দিলে কি হয়। এরপরে ট, এটা কোন বর্গ? এটা হচ্ছে ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য। তো আমরা এগুলো বলছি হচ্ছে মূর্ধা বর্ণ। এখন প্রশ্ন হচ্ছে মূর্ধাটা কি? ভালো মতো বুঝো, আমার দিকে তাকাও। আমাদের যে এই যে মুখের ভিতরে দাঁত আছে, দাঁতের পিছনে দেখো তালু আছে। এই যে টাকা, তুমি যখন বলো টাকা, খুব খেয়াল করো টাকা, এই টাকা, এই যে শক্ত অংশটা দাঁতের পিছনে, আরো পিছন দিকে গেলে নরম তালু, সামনের দিকে শক্ত তালু। তো তুমি যখন বলো ট ঠ ড ঢ মূর্ধন্য, ট ঠ ড ঢ, দেখো টাকা, ঠেলা, ডাব, ঢোল, যেখানে এটাকে হিট করছে ওই জায়গাটাকে, অর্থাৎ ট ঠ ড ঢ এ পর্যন্ত যেখানে হিট করে ওটাকে মূর্ধা বলে। আর এখানে দেখো ত থ দ ধ এই পর্যন্ত যেখানে হিট করে এটাকে দন্ত বলে। একটা মজার জিনিস তোমাদের শিখাই দিই, কাজে লাগবে। খেয়াল করো তো, এই ট ঠ ড ঢ, ত থ দ ধ, আর বাকি দুইটা ন, এই নটা আর এই নটা, এরা মূর্ধন্য বলছে, এদেরকে দন্তন্য বলছে। আসলে তো এরা ন। তো একটা নকে দাঁতের সিরিয়ালে রাখলাম, একটা নকে দাঁতের পিছের সিরিয়ালে রাখলাম, মূর্ধাতে রাখলাম। কেন? বিষয়টাকে সহজ করি। দেখো, ও যাদের সাথে বসছে, এই যে ট ট ড ঢ, এই এই সিরিয়ালটা হচ্ছে মূর্ধার সিরিয়াল। আর মূর্ধার সিরিয়াল বলে, খুব খেয়াল করো, মূর্ধার সিরিয়াল বলে এই তার সাথে যে বসে তাকে মূর্ধন্য বলা হয়। আর ত থ দ ধ দাঁতের সিরিয়ালের সব দাঁত, এই জন্য তার সাথে যে বসে তাকে দন্তন্য বলা হয়। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা এটারে বলি হচ্ছে দৈন্তান্ন, এটারে বলি হচ্ছে মদিনান্ন। এটা উচ্চারণ ভুল। মদিনান্নটা কি ধরনের কথা? এটা যদি মদিনান্ন হয় তাহলে তো মক্কান্ন হওয়ার কথা। একটা মদিনা একটা মক্কা নাকি? তো এভাবে উচ্চারণ করা যাবে না, এটা সিস্টেম না। এই বর্গটাকে তুমি আরো সহজে মনে রাখতে পারবা। চলো ভাই, তোমাকে একটা ট্রিক শিখাই।
বর্গের 25টা বর্ণের উচ্চারণ রীতি নিয়ে যখন আমরা কথা বলি, আমরা প্রথমে বলি হচ্ছে ক, খ, গ, ঘ, ঙ, এবং এগুলাকে আমরা বলি কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয়। এখন খেয়াল করো তো, কণ্ঠমূলীয় বা জিহ্বামূলীয়, কণ্ঠের মূলে মানে পিছনে, ক, খ, গ, ঘ পিছনে। আচ্ছা, তারপরে দেখো তো, চ, চ, জ, ঝ, ইয়, এগুলাকে কি বলি? এগুলাকে বলি হচ্ছে তালব্য, মানে তালুতে, চ, ছ, জ, ঝ, দাঁতের পিছনে তালুতে। এরপরে বলছি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, এগুলাকে কোথায় উচ্চারণ করি আমরা? মূর্ধায়, এগুলোকে বলছি মূর্ধা বর্ণ। আচ্ছা, তারপরে বলছি ত, থ, দ, ধ, দন্তন্য, এগুলাকে কি বলছি? এগুলোকে বলছি হচ্ছে দন্থ বর্ণ, দন্ত বর্ণ। তারপরে এখানে বলছি প, ফ, ব, ভ, ম, এগুলোকে কি বলছি? এগুলোকে বলছি ওষ্ঠ বর্ণ। এখন একটু পিছন থেকে আসো তো এই জায়গাটাতে, সিরিয়ালে দেখো তো, এগুলো হচ্ছে মুখের পিছনে, কণ্ঠের মূলে, ক, খ, গ, ঘ। আর একটু সামনে হচ্ছে এরা, চ, ছ, জ, ঝ, সামনের দিকে। আরো সামনে হচ্ছে এরা, দাঁতের ঠিক পেছনে শক্ত তালুতে, ট, ট, ড, ড। আরো সামনে একেবারে দাঁতে চলে আসছে এগুলো, ত, থ, দ, দ, দন্তন্য। আরো সামনে একেবারে ঠোঁটে চলে আসছে প, ফ, ব, ভ, ম। এখন তুমি এই বর্গের বর্ণগুলোকে উচ্চারণের জায়গা থেকে মনে রাখার জন্য ভাইয়ের ট্রিকটা যদি অবলম্বন করো, আমি মনে করি তোমার উপকার হবে। দেখো, এরা সব থেকে পেছনে কণ্ঠমূলে, এরা আরেকটু সামনে আসছে তালুতে, এরা আরেকটু সামনে আসছে মূর্ধাতে, মানে শক্ত তালুটা, চ, ছ, জ, ঝ, এটা দেখো একটু পিছনে। আর ট, ট, ড, ড দেখো আরেকটু সামনে, দাঁতের কাছাকাছি চলে আসছে শক্ত অবস্থায়। আর ত, থ, দ, দ দন্তন্য, ত, থ, দ, দ এবার দাঁতে চলে আসছে, তো পেছন থেকে সামনের দিকে চলে আসছে। দাঁতের সামনে আবার কি আছে? দাঁতকে যে ঢেকে রাখছে, এই যে ঠোঁট, তাহলে এখানে হবে প, ফ, ব, ভ, ম, এগুলো হচ্ছে ঠোঁটের বর্ণ। তাহলে মনে রাখো, উচ্চারণের স্থান বিবেচনায় পেছন থেকে অপেক্ষাকৃত সামনের দিকে বর্ণগুলোকে সাজানো হয়েছে। প, ফ, ব, ভ, ম ঠোঁটে উচ্চারিত হয়, এই জন্য এগুলো না মুষ্ঠ বর্ণ। মাথায় থাকবে? এখন আসো আবার একটু ব্যাকে যাই। এরপরে আমরা ট বর্গের উচ্চারণের কথা বলছিলাম। এই যে ল, যেটা, ওর একটা নাম আছে ল, একে বলা হয় পার্শ্বিক ধ্বনি বা পার্শ্বিক বর্ণ। পার্শ্বিক বর্ণ কেন বলা হয়? তুমি যখন উচ্চারণ করো এটা কিরকম করে, ল, যখন বলো ল, দেখো এই সামনের দিকটা ল বললে শাটারের মতো দাঁতের পিছনে গিয়ে লটা আটকায় রাখে, এই দুপাশ দিয়ে বাতাস বেরিয়ে যায়। আমার সাথে আবার বলো ল। ওকে, তাহলে এখানে বাকি থাকলো কি? জিহ্বা মূলীয় বর্ণ হিসাবে জিহ্বার মূলে কি উচ্চারিত হয়? উচ্চারিত হয় খ। কারণ আমরা মাত্র দেখে আসলাম, সরি, আমরা মাত্রই দেখে আসলাম, এই যে দেখো জিহ্বার মূলে উচ্চারিত হয় এই যে কণ্ঠমূলীয়, বা এটার আরেক নাম হচ্ছে জিহ্বামূলীয়। ওকে, তারপরে আসো, মানুষ শব্দটিতে কয়টি বর্ণ আছে? 3, 4, 5, 6। এখন এখানে বর্ণ আর অক্ষর নিয়ে একটা মারপ্যাচ আছে, এটা না বললেই নয়, এই জায়গাটা একটু কভার করে দিই। মনে রাখবা, যা বর্ণ তা অক্ষর নয়, যা বর্ণ তা অক্ষর নয়, এটা ভালো করে মনে রাখো। কারণ এটা আমাদের প্রাথমিক কনসেপ্ট যে বর্ণ মানে অক্ষর। জি না, বর্ণ মানে অক্ষর না। বর্ণ কি? বর্ণ হচ্ছে ধ্বনির লিখিত রূপ। বর্ণ মানে ধ্বনির লিখিত রূপ। তাহলে অক্ষর কি? অক্ষর হচ্ছে একটি শব্দের যতটুকু আমরা বলছি এক প্রয়াসে উচ্চারণ করা যায়, এক চেষ্টায়, কোনো গ্যাপ ছাড়া আর কি, এক প্রয়াসে উচ্চারিত হয়, এটাকে অক্ষর বলা হয়। এই যে অক্ষরটা দেখতেছো না, এটাকে ইংলিশে বলা হয় সিলেবল। এখন সিলেবলের তুমি যদি এক্সাম্পল করো, আমি একটা ধরো নাম নিলাম, কি নাম নিলাম এখান থেকে, কি নিব? ধরো নিলাম হচ্ছে, আমার হাতে কি আছে? পেন। এখন এই যে দেখো পেন লিখলাম, আমি পেন লেখার সময় আমি কি থামছি একবারও? উচ্চারণ করার সময় পেন ডিরেক্ট হচ্ছে। আচ্ছা, আমি যখন বলবো পেন্সিল, একটা পেন একটা সিল, উচ্চারণ করো পেন্সিল, পেন সিল, তাহলে এখানে একটা সিলেবল, এখানে আরেকটা সিলেবল। তাহলে পেন্সিল শব্দের সিলেবল কয়টা? 2টা।
এখন বাংলায় যখন বলবো তুমি যে একটা শব্দ অক্ষর কয়টা, ওইরকম করে পেন্সিলের মতো গুনে গুনে বলতে হবে। সামনেটার প্রশ্ন আছে, এই জন্য আগে বলে রাখতেছি। এখন দেখো, আমি যখন বলবো মানুষ, মানুষ, খেয়াল করো, মানুষ, মানুষ শব্দ হচ্ছে দুইটা, সরি অক্ষর হচ্ছে দুইটা, মানে সিলেবল দুইটা। এখন তুমি যদি এটার মধ্যে বর্ণ কাউন্ট করো, বর্ণ অক্ষর থেকে অবশ্যই বেশি পাবা। বুঝো না এই কথাটা? তুমি মানুষ কথার, আচ্ছা গোলাপ থেকে আসো, সবচেয়ে সহজ অক্ষর বোঝার জন্য যেটা, গোলাপকে ভাঙলে তুমি কি পাও? একটা হচ্ছে গো, আর একটা হচ্ছে তোমার লাভ, গোলাপ। তাহলে গোলাপ, গো, লাভ, এই যে একটা অক্ষর, এই যে দুইটা অক্ষর। ঠিক মানুষ, তুমি সেটাকে উচ্চারণ করবা মান উস, এরকম না, মা নুস, এটা। তাহলে এখানে তুমি পাইলা অক্ষর দুটো। এর বর্ণ হিসাব করো, একটা হচ্ছে ম, একটা হচ্ছে আ, আতে আকার আছে, একটা হচ্ছে দন্তন্য, একটা হচ্ছে উ, একটা হচ্ছে মূর্ধন্য ষ। জাস্ট কাউন্ট ইট। তুমি পাইছো কয়টা? পাইছো 1 2 3 4 5। আচ্ছা, এবার আসো প্রশ্নে যাই। প্রশ্নটা কই ছিল? মানুষ শব্দটিতে বর্ণ আছে কয়টা? তো বর্ণ হিসাব করে তুমি 5টাই পাবা, কারণ এই যে 1 2 3 4 আর হলো 5, দুইটা আছে কার বর্ণ, দুইটা আছে কার হিসাবে, আর বাকি 3টা আছে পূর্ণ রূপে। কথা কি বুঝছো? 3 2 5, এই হলো হিসাব। এবং মাথায় রাখবা, যাহা বর্ণ তাহা অক্ষর নয়, যাহা অক্ষর তাহা বর্ণ নয়। কারণ ইংলিশে না হয় মনোসিলেবল, ডাইসিলেবল, ট্রাইসিলেবল, তারপরে পলিসিলেবল, এরকম করে সিলেবলকে কাউন্ট করি। বাংলায় তাহলে কেমনে করি? বাংলায় ভিন্নভাবে করি। বাংলায় আমরা বলি অক্ষর 2 প্রকার। 1 নম্বরে বলি হচ্ছে মুক্তাক্ষর, আর 2 নম্বরে বলি হচ্ছে বদ্যাক্ষর। তো মুক্তাক্ষর কি বদ্যাক্ষর কি? যে অক্ষরের শেষ ধ্বনিটা টানলে লম্বা হবে এটা মুক্তাক্ষর, আর যেটা শেষ ধ্বনি টানলে লম্বা হবে না সেটা হচ্ছে বদ্যাক্ষর। যেমন ধরো, আমি এখানে বদ্যাক্ষরে বললাম হচ্ছে মন। তো মন বললে দন্তন্যর পরে ন কি আর টেনে লম্বা হয়? তুমি চাইলে লম্বা করতে পারবা? পারবা না তো। তারপরে ধরো আমি বললাম হচ্ছে কলম, কলম বললে মতে গিয়ে আটকে যাচ্ছি, মধ্বনি পরে লম্বা হচ্ছে না। কিন্তু তুমি যদি এখানে বলো ভাই, ভাই বললে ই লম্বা হয়, ভাই, ও ভাই, লম্বা হচ্ছে, শেষের ধ্বনি লম্বা হচ্ছে। আচ্ছা ধরো তুমি বলো হচ্ছে পানি, শেষের ধ্বনি কি হচ্ছে? লম্বা হচ্ছে। খেয়াল করে দেখো, তাহলে শেষের ধ্বনি যদি, ধ্বনিটা আটকে না যায়, লম্বা হয়, ওকে মুক্তাক্ষর বলে। আর যদি ধ্বনি আটকে যায়, শেষ ধ্বনি টানলেও লম্বা করতে না পারো, তখন তাকে বদ্ধাক্ষর বলবা। বদ্ধ হয়ে যাওয়া অক্ষর, মুক্ত হয়ে যাওয়া অক্ষর। এখন ছন্দের ক্লাস যখন আমরা পড়ি, নর্মালি যখন ছন্দের আলোচনা হয়, তখন মুক্তাক্ষর, বদ্ধাক্ষর, কোন ছন্দে কত মাত্রা কাউন্ট করা হয়, এটা নিয়ে কিছু হিসাব কিতাব থাকে। যখন তোমাদের ছন্দ নিয়ে আলোচনা করব পরবর্তীতে, তখন এগুলো তোমাদের কাজে লাগবে। বুঝতে পারছো? এরপরে আসো, কোনটি একাক্ষর শব্দ? বলতে না বলতে চলে আসছে, কাকা, চাচা, ভাই, বোনাই। আচ্ছা কাকা, কা, কা, তাহলে এটা একাক্ষর না, দুটো। চাচা, চা, চা, আলাদা। ভাই, ইয়েস, এটা একাক্ষর। মুক্তাক্ষর যদিও একাক্ষর। বোনাই, দুটা, বোন, আই, বোন, আই, দুইটা। তাহলে এটা একাক্ষর। একাক্ষর মানে যেখানে একটা অক্ষর আছে। বুঝছো? এরপরে আসো বিজ্ঞান শব্দটির যেটা যুক্ত বর্ণ আছে, এটাকে বাংলায় পড়ার সময় গদ্য এরকম করে পড়তে হয়। এই সংযুক্ত ব্যঞ্জনে কি কি আছে? বর্গীয় জ সাথে ত আছে, নাকি বর্গীয় জ সাথে ইও আছে, নাকি বর্গীয় জ তার আগে ইও, নাকি ক তারপরে হচ্ছে মূর্ধন্য ষ? 36 বিসিএস এর কোশ্চেনে যে দেখো, 36তম বিসিএস এ আসছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটে আসছে 15-16 সেশনে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিটে আসছে 17-18 সেশনে। তাহলে কি দাঁড়াইলো? দাঁড়াইলো প্রশ্নটা গুরুত্বপূর্ণ। এখন বিজ্ঞানে যেটা আছে এটার মধ্যে কি আছে এখানে মনে রাখবা। বিজ্ঞান লেখার সময় আমরা কি লিখি দেখো তো, আমার হাতের দিকে তাকাও। আমরা একটা বর্গীয় জ দিই, দিয়ে একটা এরকম করে পেঁচাই, পেঁচায় আকার দিয়ে দন্তন্য দিই। তা তুমি এখানে কি করছিলা? তুমি আগে একটা জ দিছিলা, তারপরে পেঁচাইছিলা, যেটা পেঁচাইছিলা ওইটা হচ্ছে ইয়। ইয়র পেঁচটা এখানে দিছো, এর বডিটা দাও নাই। বুঝছো এবার কথাটা? তাহলে আমরা আগে বর্গীয় জ বা জ দিই, তারপরে হচ্ছে কি করি? ইয় দিই। তাহলে এটা হচ্ছে উত্তর। আর মনে রাখবা, এটাকে বর্গীয় জ না বলে জ বলা ভালো, কারণ জ তারপরে ঝ, এটা। কারণ বাংলায় আগে দুটো ব ছিল, এটা বর্গীয় ব আর একটা হচ্ছে অন্তস্থ ব।
অন্তস্থ ব আর নাই, অন্তস্থ বর উচ্চারণ করার সময় ইংরেজিতে ডব্লিউ যেখানে থাকে ওরকম করে উচ্চারণ করতে হইতো। পিকে ছবিতে আমির খান ওয়াইনকে ভাইন বলছে, খেয়াল করে দেখো, ভাইন এরকম করে বলছে। ওরা সংস্কৃতে করে, এই জন্য হিন্দিতে সংস্কৃতের কিছু প্রভাব আছে, তাদের সাথে আমাদের কিছু পার্থক্য তৈরি হয়। তো এই জায়গাগুলো হচ্ছে আমাদের এখন আর ওইভাবে আমরা মেনটেন করি না। তো আমরা এখন আর বর্গীয় জ না বললে ভালো হয়, যদি অভ্যাসের কারণে বলে ফেলি আর কি। হ্যাঁ, জ বলবা, তারপরে ঝ বলবা, চ চ জ ঝ, এভাবে বলাই ভালো। তাহলে আমরা বিজ্ঞান শব্দের যুক্ত বর্ণের বিশ্লেষণ শিখলাম। এবং যুক্ত বর্ণের ক্ষেত্রে তোমাদের মনে করে দেই, মনে রেখো এটা কাজটা করে ফেলাবে আজকেই। মনির চৌধুরীর এবং মোফাজ্জল হায়দার চৌধুরীর যে একটা মাধ্যমিক ব্যাকরণ ছিল, পুরাতন বই, যেটা 9-10-এর 21 সাল পর্যন্ত যে বইটা ছিল, এই বইটার 25-26 পেজ যুক্ত বর্ণের জন্য পড়বা। না পড়লে সেটা তোমার ব্যাপার। তুমি না পড়লে আমি কি তোমারে জোর করতে পারবো? বন্দুক ধরে বলতে পারবো তুই পড় নইলে মেরে ফেলাবো? সম্ভব না। তুমি যদি পড়ো, তুমি এখান থেকে উপকার পাবা। তুমি গিয়ে দেখবে যে হুবহু কোশ্চেন আসতেছে ওই জায়গা থেকে। যুক্ত বর্ণ তুমি যে কোনো বই থেকে করতে পারো, সেটা তোমার ব্যাপার। তবে এই বই থেকে পড়লে বেশি ভালো হবে, খুব রিচ এই জায়গাটা, বের করলে বুঝতে পারবা। কোনটি শব্দের উদাহরণ? একটা হচ্ছে জ, একটা হচ্ছে ট, একটা হচ্ছে খ, একটা হচ্ছে ক্ষিয়। লাগছে ভেজাল, দেখতে সব মনে হচ্ছে বর্ণ। এখন এখান থেকে তোমার জিজ্ঞেস করছে শব্দ কোনটা, এটা কেরাবেরা হয়ে গেল না ব্যাপারটা? আসো ব্যাপারটা একটু সলভ করার চেষ্টা করি। এখানে যেটা আছে ক্ষিয়, এটার মধ্যে ক আছে আর স আছে, একটা যুক্ত ব্যঞ্জন, কিন্তু শব্দ না। মানে বাকিগুলো সিঙ্গেল শব্দ, তবে সরি সিঙ্গেল বর্ণ। তবে এর মধ্যে এই খ দিয়ে একটা অর্থ প্রকাশ করা হয়। এই খ শব্দের অর্থ হচ্ছে আকাশ। এই আকাশ শব্দের একটা সমার্থক শব্দ আছে, এটা হচ্ছে খ। প্রশ্ন যেখানে হয়েছে রাজশাহী ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয় 16-17, রাজশাহী ইউনিভার্সিটিতে 17-18। মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন পরের বছর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হুবহু রিপিট হয়েছে, কোন রকমের অপশন চেঞ্জ না করে ডিরেক্ট মেরে দিছে। তুমি যখন আকাশ শব্দের সমার্থক শব্দ পড়বা, একবার আকাশ, গগন, নভ, তারপরে হচ্ছে আসমান, অন্তরিক্ষ, খ, এটা দিয়ে এটাও আছে। হ্যাঁ, এখন এই খ, এটার ব্যবহার আছে কিনা? ইয়েস আছে। দেখো, খতে যে চরে তারে বলা হয় খেচর। এই খেচর বানান কেমন? ডবিন্দুর না ববিন্দুর? খেচর মনে হচ্ছে এটা, আর চরে না এটা। এখন এই খতে যে চরে, মানে আকাশে যে চড়ে বেড়ায়, তাকে খেচর বলা হয়। তো খেচর মানে কি? পাখি। তো পাখি হলো আকাশে চড়ে, আকাশে ওড়ে, এই জন্য খতে চললে তারে খেচর বলে। ভুলে গেলে চলবে না, খতে চললে তারে কি বলা হয়? খেচর। তাহলে এই প্রশ্নটা অতি ট্রিকি প্রশ্ন, এবং এখানে খেয়ে দেওয়ার কারণ হচ্ছে অনেকে মনে করবে এটা যেহেতু ডাবল, এই জন্য এটা হচ্ছে উত্তর, এবং হয়তো ম্যাক্সিমাম এই কামটা করে আসছে। এবং আরো মজার বিষয় হচ্ছে, দেখো এই কপোত শব্দের অর্থ কি? কপোত তোমাদের সমার্থক শব্দ ভাই, এগুলো খুব ডিটেল দেখাবো ইনশাল্লাহ। এই কপোত শব্দের অর্থ হচ্ছে কবুতর। কবুতরের মধ্যে, এখন একটা তো কবুতরের মধ্যে লেডি, আর একটা তো হচ্ছে কি লেডা। এই লেডি আর লেডা বুঝো? লেডি মানে হচ্ছে মহিলা, তো মহিলা যদি লেডি হয়, পুরুষ কি হবে? লেডা হবে। ইটস এন ইনভেনশন, তাই না? তো কবুতরের মধ্যে কপুত মানে হচ্ছে, যেটা হচ্ছে তোমার এই লেডা, মানে পুরুষটা, আমি ফান করে বলি আর কি, লেডা বলি আর কি। আর কপতি বললে, কপতি, তাহলে বুঝতে হবে কবুতরের মধ্যে যেটা লেডি, ওটা হচ্ছে কপতি। মজার বিষয় হচ্ছে, যদি খপত দিয়ে প্রশ্ন করে, তুমি অনেকে সেটা কপত ধরে অ্যান্সার করে দিয়ে আসবা, কারণ কপুত শব্দের সমার্থকটা তখন অপশনে দিয়ে রাখবে। তুমি মনে করবা হয়তো টিচার কপুত লিখতে গিয়ে খপুত লিখে ফেলছে, ইটস এ মিস্টেক না। খবুতের একটা অর্থ আছে, খবুত শব্দ অর্থ উড়োজাহাজ। খবুত শব্দের অর্থ হচ্ছে উড়োজাহাজ। এখন দেখো সিম্পল জিনিস, শুধু কর জায়গায় খ ইউজ করছে, অর্থ চেঞ্জ হয়ে গেছে। এবং এরকম প্রশ্নে স্টুডেন্ট একটা মিসলিড হওয়ার সম্ভাবনা থাকে, যে হয়তো প্রশ্নে মিসপ্রিন্টিং আছে, অথবা এখানে সিঙ্গেল বর্ণ দিছে, দিয়ে আবার জিজ্ঞেস করছে শব্দ কোনটা। ডেফিনেটলি সিঙ্গেল বর্ণেরও শব্দের মতো করে আচরণ করার মতো কি থাকে? চান্স থাকে।
ওকে, তারপরে দেখো এখানে আছে ক্ষীয়, এই যুক্ত বর্ণটি। আচ্ছা, একটু প্রশ্নের সিরিয়াল দেখো, রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার রাজশাহী বিশ্ববিদ্যালয়, আবার জাহাঙ্গীরনগরের সি। এটার মধ্যে কি আছে আর কি বলছে, ম আর ইয় এটা নিয়ে হয়েছে নাকি, ক আর মূর্ধন্য ষ কিনা, হ আর ম কিনা, হ আর মূর্ধন্য ষ কিনা। প্রশ্ন সহজ কিন্তু আসছে অনেকবার। ক্ষীয় এই যুক্ত বর্ণের মধ্যে কি কি আছে? এখানে আছে ক আর হচ্ছে মূর্ধন্য ষ। তারপরে খেয়াল করো, উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো কয় ভাগে বিভক্ত। উচ্চারণের স্থানের নাম অনুসারে ব্যঞ্জন ধ্বনিগুলো তোমাদেরকে ভাইয়া যে একটু আগে দেখাইছিলাম, এই যে এখানে দেখো তো, কণ্ঠমূলীয়, তালব্য, মূর্ধা, দন্ত, তারপর হচ্ছে ওষ্ঠ। আর তুমি হয়তো প্রশ্ন করতেই পারো যে ভাইয়া এখানে সব মিলে প্রশ্ন কি বলে ধ্বনি আছে বা বর্ণ আছে হলো 25টা, আর ব্যঞ্জন বর্ণ সব মিলে 39টা। তো এখানে 25 দিয়ে কি 39? হ্যাঁ, এখানে 25 দিয়ে 39। কেন? এখানে 25টা বর্ণকে বলা হয় বর্গীয় বর্ণ। এই সিরিয়ালটা করা হয়েছে বর্গ অনুযায়ী। এখানে এই বর্গ বলতে কি মিন করে? এই বর্গ বলতে আবার এই 5 5 25 এরকম কোনো কিছু মিন করে না, উল্টা বুঝবা না। এই বর্গ মানে হচ্ছে দল বা গ্রুপ, শ্রেণী, ক্লাস। আমাদের 39টা বর্ণের মধ্যে 5টা করে এমন বর্ণ পাওয়া যায় না যাদের উচ্চারণের স্থান এক হয়। বুঝতে পারো নাই? দেখো এই যে প, ফ, ব, ভ, ম সবগুলোই ঠোঁটে, ত, থ, দ, দ, ট, ঠ, ড, ড। দেখো এরকম করে 5টা করে শ্রেণী, বর্গ বা গ্রুপ তৈরি করা যায় না যাদের উচ্চারণ এক জায়গায় হয়। তুমি এই 25টা বর্ণের পরে গেলেও এরকমের বর্ণ পাবে, কিন্তু এরকম করে 5টা দিয়ে আর গ্রুপ তৈরি হবে না, দল তৈরি হবে না। তো যতক্ষণ পর্যন্ত গ্রুপ বা দল তৈরি হয় ততক্ষণ পর্যন্ত বর্গের হিসাব চলে। এর পরের বর্ণগুলোকে আর বর্গীয় বলা যায় না। বুঝতে পারছো? দল তৈরি হয় না, অর্থাৎ 5টা করে ধ্বনি পাওয়া যায় না একসাথে যাদের উচ্চারণ এক জায়গায় হয়, পাওয়া যায় না। একটা পাই, দুইটা পাই, এরকম করে পাই। আর এর বাইরে যে বর্ণগুলো পাবা, 25 পর 39 হইতে বাকি যে বর্ণগুলো আছে সেগুলো কোনোটা তালুতে, কোনোটা হচ্ছে তোমার কণ্ঠমূলে, এরকম করে তুমি পাবা। কিন্তু এর ভিতরে না, এর বাইরে। উচ্চারণের স্থান অনুযায়ী 5টাই হবে, বাকিগুলো এর কোনো না কোনো আন্ডারে পড়বে, মনে রাখো। ঠিক আছে? উচ্চারণের স্থান অনুযায়ী ব্যঞ্জন ধ্বনিগুলো কয় ভাগে বিভক্ত? 5 ভাগে বিভক্ত। কোনটি আ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়? অর্ধবিবৃত, নিম্ন অগোলাকৃতি, নাকি পশ্চাৎ স্বরধ্বনি? তুমি যখন আ বলো, আ বলার পরে আ আ তো সামনে উচ্চারিত হয়, তাহলে পশ্চাৎ স্বরধ্বনি, এই যে আ স্বরধ্বনির বৈশিষ্ট্য নয়, এটা আ পশ্চাৎ স্বরধ্বনি, এটা তার বৈশিষ্ট্য না, কারণ আ সামনে থাকে। আ অর্ধবিবৃত, আ নিম্ন, আ অর্ধ গোলাকৃতি, বাকিগুলো সবগুলো তার সাথে ম্যাচ করে, কিন্তু উপরেরটা ম্যাচ করে না। শব্দের ক্ষুদ্রতম একক কোনটি? বর্ণ, ধ্বনি, চিহ্ন, প্রতীক? এখন শব্দের ক্ষুদ্রতম একক তুমি যদি হিসাব করো, অর্থাৎ আমি একটা শব্দ লিখলাম, ধরো আমার শব্দটা হচ্ছে, আমি বললাম হচ্ছে কলম, বা বললাম হচ্ছে বর্ণ, এটাই বললাম, বা ধরো বললাম হচ্ছে চাঁদ, বা বললাম হচ্ছে ধরো মানুষ, যাই বলি না কেন, সবচেয়ে ক্ষুদ্রতম একক তুমি যদি এখানে হিসাব করো তাহলে ডেফিনেটলি ধ্বনি। কারণ ক্ষুদ্রতম মানে হচ্ছে এর থেকে ছোট আর হইতে পারবে না, এটা সব থেকে সংক্ষিপ্ত অবস্থায়, সব থেকে ছোট অনুপরমাণু অবস্থায় আছে। এই জন্য শব্দের ক্ষুদ্রতম একক যদি বলো তাহলে সেটা হবে ধ্বনি। ধ্বনি লিখিত রূপ হচ্ছে বর্ণ, আর একাধিক বর্ণকে একসাথে জোড়া দিলে যদি কোনো অর্থ তৈরি করে তখন তাকে বলা হয় শব্দ। যদি অর্থ তৈরি না করে তখন আর তাকে শব্দ বলা হয় না। যেমন ধরো, আমি এই ক ধ্বনি লিখিত রূপ হচ্ছে এই ক বর্ণ, ল ধ্বনি লিখিত রূপ হচ্ছে ল বর্ণ, আর তার সাথে ম ধ্বনি লিখিত রূপ হচ্ছে ম বর্ণ, কলম। এখন আমি তিনটাকে জোড়া দিলাম। আমি কেন বললাম যে বর্ণ পাশাপাশি বসলে অর্থ দিলে শব্দ হবে, না দিলে হবে না? কেন বললাম কথাটা? আমি তিনটা বর্ণকে পাশাপাশি দিলাম, কলম হইলো। কলম কি কোনো কিছু মিন করে? হ্যাঁ করে, এই যে কলম। আচ্ছা, আমি আবার এটাকে আরেকটু উল্টাপাল্টা করলাম, ক, ম, ল, মানে মটাকে মাঝখানে আনছি, লটাকে শেষে নিছি, কমল। হ্যাঁ, এটাও করে। কমল শব্দের অর্থ পদ্ম ফুল, পদ্ম ফুলের সমার্থক শব্দ হচ্ছে কমল। আর একটু উল্টাপাল্টা করি, ল, ম, ক, আমাদের ভাষায় এরকম কোনো শব্দ নাই। আর একটু করলাম, ম, ক, ল, না এটাও নাই। মাকাল বললে হইতো, মাকাল ফল এক ধরনের ফল যেটা খাওয়া যায় না, কাজে লাগে না। তাহলে দেখো এই কলম আর কমল পর্যন্ত শব্দ হয়েছে, বাকিগুলো শব্দ না। কারণ আমি বর্ণকে পাশাপাশি দিছি কিন্তু অর্থ হয় নাই। অর্থ না হলে শব্দ হবে না, মাথায় রাখবা এটা। অর্থ না হলে শব্দ হয় না, অর্থ না হলে বাক্য হয় না, অর্থ না হলে ভাষা হয় না। মনে থাকবে কথাটা, অর্থ লাগবে। এরপরে আসো,
কোনটি তালব্য বর্ণ? ত, জ, স, ক। তাহলে আমরা যে প্রথম বর্ণগুলোকে পাইছিলাম ক, খ, গ, ঘ, উ, এগুলো ছিল কণ্ঠমূলীয়। তারপর পাইছিলাম ত, থ, দ, দ, নাকি চ, চ, জ, জ, চ, চ, জ, জ। তাহলে চ, চ, জ, ঝ এগুলো ছিল তালব্য। ট, ঠ, ড, ঢ ছিল মূর্ধা। ত, থ, দ, দ ছিল দন্ত বা দাঁত। প, ফ, ব, ভ ছিল হচ্ছে ঠোঁট। তাহলে তালব্য বর্ণ চ, চ, জ, ঝ। এই যে এটা চ, ছ, জ, ঝ, ইয় এরা। তারপরে আসো উচ্চারণ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি? উচ্চ মধ্য সম্মুখ স্বরধ্বনি অর্থাৎ উচ্চ মানে হচ্ছে উপরে হবে, মধ্য মানে হচ্ছে মাঝখানে থাকবে, সম্মুখ শব্দের অর্থ হচ্ছে সামনে চলে আসবে। তাহলে এ নাকি ও নাকি এ নাকি হচ্ছে নিচেরটা, তাহলে কোনটা হবে একটু খেয়াল করি। ওকে, তাহলে এখানে তিনটা শর্ত আমাকে ফিল আপ করা লাগবে। উচ্চ মানে যখন তুমি উচ্চারণ করবা জিহ্বা উপরের দিকে থাকবে। আচ্ছা, মধ্য, মধ্য মানে হচ্ছে মাঝখানে থাকবে, সামনেও না পিছনেও না, এরপরে সম্মুখ, মধ্য সম্মুখে থাকবে। এখন তুমি যখন অ বলো, তুমি যখন এ বলো, এটা তো বিবৃত ধ্বনি, পিছন দিক চলে যাচ্ছে। এখন তুমি ও যখন বলো এটা পশ্চাৎ, কিন্তু এ যখন বলো এটা হচ্ছে সামনে। তাহলে উচ্চারণ হলো এ। এটা উচ্চ কাভার করে, মধ্য সম্মুখ কাভার করে। এরপরে উচ্চারণ রীতি অনুযায়ী নিচের কোনটি উচ্চ মধ্য পশ্চাৎ? আগেটা কি ছিল? উচ্চ মধ্য সম্মুখ। এটা কি উচ্চ মধ্য পশ্চাৎ। তাহলে আমি এখানে বলে গেছিলাম পশ্চাতে হচ্ছে ও, সামনে হচ্ছে এ, এখানে ও পাইছি, ও হলো অ্যান্সার। ওকে, তারপরে আসো ট বর্গের বর্ণ হিসেবে নাম কি? মূর্ধন্য, দন্তন্য, তালব্য বর্ণ, জিহ্বামূলী বর্ণ। আমরা যখন বলি ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, তাহলে এখন ট বর্গের বর্ণ হিসেবে নাম কি? মূর্ধন্য বর্ণ, দন্তন্য বর্ণ, নাকি তালব্য বর্ণ, নাকি জিহ্বামূলীয় বর্ণ? মূর্ধন্য বর্ণ, কারণ এগুলো হচ্ছে সবগুলো মূর্ধাতে উচ্চারিত হয়, এই জন্য সিম্পল হিসাব। পূর্বাহ্ন বানানটিতে ব্যবহৃত হয়েছে। পূর্বাহ্ন বানানের মধ্যে কি কি আছে একটু খেয়াল করো। আমরা কিছুক্ষণ আগে একদম শুরুর দিকে এটা কিনে ব্যাখ্যা করেছিলাম, আবার একটু দেখাই দেই। পূর্বাহ্ন, এই হচ্ছে পূর্বাহ্ন। তাহলে আমি এখন ন নিচে দিব, তখন সেটা সবসময় কি হবে? মূর্ধন্য হবে। ঠিক যখন অপরাহ্ন বলবো, অপরাহ্ন এটাও কি হবে? মূর্ধন্য হবে। আর যখন সায়াহ্ন বলবো, যখন হচ্ছে মধ্যাহ্ন বলবো, তখন দন্তন্য হবে। তাহলে পূর্বাহ্ন বানানে আছে হর সাথে মূর্ধন্য, এই দিলাম হর সাথে মূর্ধন্য নিলাম। তারপরে আসো কোনগুলো ওষ্ঠ ধ্বনি? ওষ্ঠ মানে হচ্ছে ঠোঁট। তো ওষ্ঠতে ঠোঁটে উচ্চারিত হয় কোনগুলো? প, ফ, ব, ভ, ম। এই যে, তাই না? প, ফ, ব, ভ, ম এগুলো হচ্ছে ওষ্ঠধ্বনি। মনে থাকবে? সবগুলো ঠোঁট ব্যবহার না করে তুমি এগুলো কি করতে পারো না? উচ্চারণ করতে পারো না। তারপরে আবার গদ্য যুক্ত বর্ণটি কোন বর্ণের মিলনে গঠিত হয়? অর্থাৎ এখানের মধ্যে কি কি আছে আমরা একটু আগে দেখাইছি। এখানে হচ্ছে বর্গীয় জ আর তার সাথে হচ্ছে ইয়। তুমি যখন বিজ্ঞান লিখো, বিজ্ঞান লেখার সময় বর্গীয় জ বা জ দাও, দিয়ে তারপরে একটা প্যাচ দাও, এটা হচ্ছে ইয়। তারপরে কি দাও? দন্তন্য দাও। তাহলে বর্গীয় জ এবং ইয় কোথায় আছে? এই যে বর্গীয় জ বা জ আছে, তারপরে ইয় আছে, উত্তরটা শেষে। এরপরে আসো কণ্ঠধ্বনি উচ্চারণের সময় স্বরযন্ত্র থেকে কম্পিত বাতাস তালুতে চাপ দেয় না? তালুতে চাপ দেয় না, তালুর পিছনে কোমল তালু আছে, ওই জায়গায় চাপ দেয়। ষড়যন্ত্র থেকে কম্পিত বাতাস কোমল তালুতে চাপ দেয়, হ্যাঁ এটা ঠিক। দেখি তো পরেরটা কি? ষড়যন্ত্র থেকে বাতাস নাসারন্ধ্রে চাপ দেয়, এটা কেমন কথা? বাতাস কি সরাসরি নাকে চলে আসে নাকি? না, আসে না। ষড়যন্ত্র থেকে কম্পিত বাতাস দন্তমূলে চাপ খায় না, দাঁতেও তো আসে না। সবার আগে কোমল তালু, তারপরে সামনের দিকে আসে। কোমল তালু কোনটা, সামনে না পিছনে? শক্ত তালু সামনে, নরম তালু পিছনে। তোমার দাঁতের ঠিক ঠিক সাথে যে তালুটা পিছনে, টাকা বললে যে জায়গায় গিয়ে জিহ্বাটা ধাক্কা দেয়, টাকা, ঠেলা, ডাব, ঢোল, এই যে এটা শক্ত তালু। আর পেছন দিকে গেলে নরম তালু। তো তুমি যখন কণ্ঠধ্বনি উচ্চারণ করো ক, খ, গ, ঘ, দেখো ক, খ, গ, তাহলে তোমার বাতাস আইসা কোমল তালুতে চাপ দিচ্ছে, মানে জিহ্বার মূলে চাপ দিচ্ছে বা কণ্ঠ মূলে চাপ দিচ্ছে, অর্থাৎ পেছনে ঘটতেছে, যা ঘটতেছে সামনে না। তাহলে উচ্চারণ হলো, কণ্ঠধ্বনি যখন তুমি উচ্চারণ করো, স্বরযন্ত্র থেকে কম্পিত বাতাস মানে কেঁপে ওঠা বাতাসটা কোমল তালুতে এসে চাপ খায়, এটা হচ্ছে উত্তর। মনে থাকবে? ভাষার ক্ষুদ্রতম একক কোনটি? ভাষার ক্ষুদ্রতম একক ধ্বনি, কারণ ধ্বনি ছাড়া কোনো কিছু হবে না। ক্ষুদ্রতম মানে এর থেকে ছোট আর হয় না।
কথা ক্লিয়ার? এই ধ্বনিকে আমরা প্রথমত ধ্বনি পাই, মানুষের মুখে উচ্চারণ হয় ধ্বনি, এটাকে লিখে রূপ দিয়ে বর্ণ করি, বর্ণকে জোড়া দিয়ে তারপরে আমরা হচ্ছে কি করি, বর্ণকে জোড়া দিয়ে আমরা হচ্ছে তোমার শব্দ বানাই। এরপরে ধরো অনেকগুলো শব্দ নিয়ে এটা বাক্য হয়। আর বাক্যের মালাই মূলত হচ্ছে গিয়ে তোমার ভাষা। বাক্যের মালা বা ধ্বনির মালা যাই বলো না কেন, যেভাবে বলো না কেন, এগুলো হচ্ছে ভাষা। তারণজাত মহাপ্রাণ ধ্বনি কোনটি? ডবিন্দু র, ঢবিন্দু র, তারপরে হচ্ছে ল, তারপরে হচ্ছে র। দেখো এটা তো প্রথমত তারণজাত না, এটা হচ্ছে কম্পনজাত। আগের ক্লাসে দেখাইছি ল হচ্ছে পার্শ্বিক। এখন এই দুইটা তারণজাত, নিঃসন্দেহে এটা তারণজাত। এখন তারণজাতের মধ্যে তোমাকে জিজ্ঞাসা করছে এটা মহাপ্রাণ কিনা। এখন মহাপ্রাণ হওয়ার শর্ত কি? মহাপ্রাণ হওয়ার শর্ত হচ্ছে বাতাসের চাপ বেশি থাকা। এখন উচ্চারণ করার সময় তুমি যখন এই ড বিন্দু র করো আর ঢ বিন্দু র করো, খবরদার শূন্য না, ড শূন্য র ব শূন্য র, এই এটা কি শূন্য নাকি? শূন্য তো এরকম হবে, মাঝখানে গোল থাকবে, চশমার মতো দেখা যাবে। তুমি একটা ফোঁটা দিছো, দিয়ে কইতেছো শূন্য। বাঙালি করে একটা বলে আরেকটা, এই জন্য বাঁশ খায়। আর বাঁশের সাথে আমাদের সম্পর্ক খুব বেশি, ঠিক না? আমরা আইসক্রিম খাই, তাও এটার পিছনে বাঁশ দিয়ে খাই। বুঝছো তো, বাঁশের সাথে আমাদের এত সম্পর্ক। তো এটা ড বিন্দু র, এটা হচ্ছে ঢ বিন্দু র। এখন আমি এবার বিন্দুগুলো উঠাই দেই। আচ্ছা দেখো, একটা হলো ড, একটা হলো ঢ। এখন তুমি বাতাস চেক করো, যখন তুমি বলো ড আর যখন বলো ঢ, তো বাতাস কোনটাতে বেশি? এটাতে বেশি। সো এটা হচ্ছে মহাপ্রাণ। এখানে তোমাকে প্রশ্ন হচ্ছে তাড়নজাত কিনা, হ্যাঁ দুটোই তাড়নজাত। এর মধ্যে মহাপ্রাণ কোনটা? ড বিন্দুর না ঢ বিন্দুর, যেটা এটা হচ্ছে তাড়নজাত মহাপ্রাণ। মনে থাকবে, ওই তাড়নজাত ধ্বনি হচ্ছে দুইটা, এর মধ্যে একটা অল্প প্রাণ, একটা মহাপ্রাণ। ওকে। নিচের কোনগুলো জিহ্বামূলীয় ধ্বনি? ক খ গ ঘ ঙ, এটাই, আর নড়াচড়ার দরকার নেই, বেশি নড়লে চললে লস আছে। জিহ্বামূলী বা কণ্ঠমূলী ক খ গ ঘ ঙ পেছনে। এরপরে ত ত দ দ দন্তন্য দাঁতে, চ ছ জ জ ই তালব্য, ট ট ড ঢ় মূর্ধন্য, আর প ফ ব ভ দিলে হয়ে যাবে ওষ্ঠ। বাংলা ভাষায় মোট বর্ণ সংখ্যা কয়টি? 19, 29, 50, 47? 50টা। আর আমাদের বর্ণমালা কয়টা? সমস্ত বর্ণের সমষ্টিকে বর্ণমালা বলা হয়, বর্ণমালা একটা, মনে রাখো। বর্ণগুলোকে একসাথে তুমি চাইলে বহুবচনে বর্ণ, অনেকগুলো বর্ণকে বর্ণমালা বলি আমরা, অসুবিধা নাই। তবে নর্মালি একটা ভাষার সমস্ত বর্ণ যেখানে একত্র করে সাজানো বিন্যস্ত থাকে, সেটাকে বর্ণমালা বলা হয়। একটা ভাষার বর্ণমালা একটাই হয়। বুঝতে পারছো? আমি বোধহয় জিকে এর কোন একটা জায়গায় পড়ছিলাম যে কোন একটা ভাষার দুইটা বর্ণমালা ছিল। আর আর জায়গায় মনে পড়ছিলাম যে পৃথিবীতে সবচেয়ে বেশি ভাষার, সরি বেশি বর্ণের একটা ভাষা আছে, সম্ভবত কম্বোডিয়ান ভাষা, বন্য কোন একটা ভাষা, কম বেশি 70টা বর্ণ আছে ওইখানে। এত সমৃদ্ধ একটা ভাষা হচ্ছে ইংরেজি, এটাতে মাত্র 26টা। আমাদের বাংলা ভাষা মাশাআল্লাহ যথেষ্ট সমৃদ্ধ, এখানে 50টা। আমার মনে হয় 50টা বেশি, এখান থেকে আরো কমানো যায় চাইলে, বুঝো নাই? যাই হোক 50টা কমাইলাম না। তো প্রায় 70টা দিয়ে, খুব সম্ভবত কম্বোডিয়ান বা কোন একটা এলাকার ভাষা, 70টা বর্ণমালা আছে এটার মধ্যে। আচ্ছা তারপরে আসো, বাংলা স্বরধ্বনিতে দীর্ঘস্বর কয়টি? এখন দীর্ঘস্বর আর হ্রস্বস্বরের যে হিসাব তোমাদেরকে ভাইয়া দেখাইছিলাম, মনে আছে কিনা আমি জানি না। দেখো এই হচ্ছে অ, আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, তারপরে হচ্ছে হ্রস্ব উ, দীর্ঘ উ, তারপরে হচ্ছে তোমার রি, এ, তারপরে ওই, ও, ও। এখন তোমাকে জিজ্ঞেস করছে দীর্ঘস্বর কয়টা, তাহলে তুমি হ্রস্বস্বর যেগুলো এগুলো এখান থেকে বাদ দিয়ে দাও আগে। হ্রস্বস্বর বাদ দিলে তুমি কি কি পাচ্ছ? হ্রস্বস্বর বাদ দিলে তুমি এখান থেকে অ বাদ দিতে পারো, তুমি এখান থেকে আ বাদ দিতে পারো, তুমি এখান থেকে ই বাদ দিতে পারো, তুমি এখান থেকে উ বাদ দিতে পারো। তাহলে হ্রস্বস্বর তুমি বেসিক্যালি কয়টা বাদ দিছো? হ্রস্বস্বর তুমি বাদ দিয়ে ফেলেছো 4টা। তুমি বাদ দিছো হচ্ছে অ, আ, ই, ও। তাহলে এখন থাকে কয়টা? এখন 11 থেকে তুমি বাদ দিছো 1, 2, 3, 4, থাকে হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7।
এখন তোমাকে জিজ্ঞেস করছে বাংলা স্বরধ্বনিতে দীর্ঘ স্বর কয়টা, তুমি বাদ দিয়ে দিছো 4টা, থাকে হলো গিয়ে 7টা, হিসাব মামলা ডিসমিস। ওকে, কোনগুলো উষ্ম বর্ণ, এটা উচ্চারণ কিন্তু উষ্ম না, উষ্ম বর্ণ, স স স হ। এর মধ্যে মনে রাখো এই তালব্য স, তারপরে হচ্ছে দন্ত স, মূর্ধন্য ষ, এগুলো পিওর উষ্ম বর্ণ, নো ডাউট অ্যাবাউট ইট। আর হ যেটা, ওর দুইটা পরিচয়, এটাকে উষ্ম বর্ণ বলে, এটাকে আবার কণ্ঠবর্ণ বলে। ওর ব্যাপারে দুইটা কথাই ঠিক, হর ক্ষেত্রে দুটো কথাই ঠিক। এটা উষ্ম বর্ণের ক্যাটাগরিতেও আছে, এটা কণ্ঠবর্ণের ক্যাটাগরিতেও আছে। এই প্রশ্ন অনেকের থাকে যে ভাইয়া আমরা কি উষ্ম ধরবো নাকি কণ্ঠ ধরবো, এটা দুই ক্যাটাগরিতে বইতে পাওয়া যায়। এখন তুমি কি করবা, কিছু করার নাই, মেনে নাও। প্রশ্ন যখন করবে, টিচাররা তো অনেক বিজ্ঞ মানুষ, তার এরকম ভেজাল দিয়ে প্রশ্ন করবেন না, ঠিক আছে? যে কোনো একটা থেকে তোমাকে অ্যান্সার চুজ করতে হবে। কোনটি মৌলিক স্বরধ্বনি নয়? এ, ঔ, ই, এ। এখন মৌলিক এবং যৌগিকের যে মারপেজটা আছে, এটা নিয়ে তোমাদেরকে আগের ক্লাসে আলোচনা করেছি। তাহলে মৌলিক, এ মৌলিক, মৌলিক স্বরধ্বনি নয়। এটা যেটা, এটাও মৌলিক, কারণ এটা হচ্ছে এই যে এ ধ্বনি, এটার ব্যবহারিক রূপ হচ্ছে এটা। তুমি লেখার সময় লেখো একা, পড়ার সময় পড়ো হচ্ছে একা, একা একা কেন ভালো লাগে না। লেখো হচ্ছে বেলা, পড়ার সময় পড়ো হচ্ছে বেলা, বেলা যে পড়ে এলো, জলকে চলো। তাইলে আরেকটা মৌলিক স্বরধ্বনি নয় যেটা, সেটা হচ্ছে কি বলে, মৌলিক স্বরধ্বনি হচ্ছে রস্বই যেটা, এটা। তাহলে মৌলিক স্বরধ্বনি নয় কোনটা? নয় হচ্ছে ও, এটা মৌলিক স্বরধ্বনি নয়। আমাদের ভাষায় সব মিলে যৌগিক স্বরধ্বনি আছে হচ্ছে 25টা। এই 25টা যৌগিক স্বরধ্বনি, এটাকে দ্বি-স্বর বলে, এটাকে যুগ্ম স্বর বলে। এর মধ্যে দুইটা, একটা হচ্ছে ওই, একটা হচ্ছে ও। এই দুইটা হচ্ছে যৌগিক স্বরের বর্ণ, এগুলোকে লিখে প্রকাশ করা যায়, বুঝো নাই? 25টা যৌগিক স্বরধ্বনির মধ্যে 23টা স্বরধ্বনিকে আমরা লিখে প্রকাশ করি না, আমাদের ওই রকমের বর্ণ নাই। এমন বর্ণ নাই যেখানে দুইটা ধ্বনিকে একত্রে আমরা ঢুকায় রাখতে পারি। কারণ যৌগিক স্বর মানে তো একাধিক স্বর, আলাদা আলাদা স্বর এক জায়গায় আসছে, বুঝছো? আমাদের মাত্র দুইটা বর্ণ আছে যেখানে আমরা কি করতে পারি, আলাদা আলাদা ধ্বনিকে এক জায়গায় ঢুকায় রাখতে পারি। যেমন এটার মধ্যে আছে হচ্ছে উই, এই যে এটা, এখানে আছে হচ্ছে ও, এটা। তাহলে এটাও ডাবল, এটাও ডাবল, দুটোই ডাবল। তো বাংলা ভাষা ডাবল স্বরকে প্রকাশ করতে পারে এমন বর্ণ মাত্র দুটো। বর্ণ ও ধ্বনির পার্থক্য কি? ধারণা মাত্র, কে বলছে? চিহ্ন অর্থ প্রকাশ, এটা ফাইন। উচ্চারণগত, অনর্থ জ্ঞাপক না, চিহ্ন অর্থগত, অর্থ প্রকাশ। কারণ দেখো, বর্ণ আর ধ্বনির মধ্যে তো বর্ণ চিহ্ন, ধ্বনি অর্থ প্রকাশ। ধ্বনির অর্থ থাকতে হয়, সেই ধ্বনি ভাষা হয় যে ধ্বনির অর্থ থাকে, সেই ধ্বনি ভাষা হয় না যে ধ্বনির অর্থ থাকে না। তাহলে তুমি কিছু প্রলম্বিত বা ছোট বা এবড়ো থেবড়ো বা এলেবেলে বা হচ্ছে তোমার হচ্ছে এলোমেলো, তুমি মানে তোমার মতো করে তুমি যদি ধ্বনিকে উচ্চারণ করো, তাহলে সেটা ভাষায় রূপান্তর হবে না। ভাষায় রূপান্তর হবে তখন যখন তার মধ্যে প্রপার অর্থ থাকবে। তাহলে চিহ্ন এবং অর্থ প্রকাশ। নিচের কোনটি দ্বিস্বর ধ্বনি? বিবি, রিরি, হ্রদ, ইয়ে, ইয়ে। কারণ তুমি যখন বলো হচ্ছে বিয়ে, বিয়ের মধ্যে ইয়ে কথাটা ধ্বনি হিসাবে থাকে, এই জন্য। বিসর্গের ধ্বনি কখন শোনা যায়? সংযোজক অব্যয়ে, বিয়োজন অব্যয়ে, বিশ্বসূচক অব্যয়ে, পদের মধ্যে বিসর্গ থাকলে বিসর্গের ধ্বনি শোনা যায় হচ্ছে বিশ্বসূচক অব্যয়ে। এটা কোথা থেকে আসছে? আসো, বিসর্গের বানানের 3টা রুলস আছে ভাইয়া, তোমাদেরকে একটু পাশাপাশি দেখাই, না বললে বুঝতে পারবে না। বানানের রুল আলোচনা করার সময় তোমাদের যখন রেকর্ড হবে দেখবা, বিসর্গের ব্যাপারে একটা রুল আছে যে শব্দের শেষে বিসর্গ হয় না। মানে বাংলা একাডেমি লিখছে এরকম যে পদান্তে বিসর্গের ব্যবহার নেই, পদান্তে বিসর্গ হয় না, মানে পদের অন্তে বিসর্গ হয় না। কারণ এখান থেকে এটার ভিতরে আবার দুইটা রুল ঢুকানো আছে। তাহলে বিসর্গ হবে কখন? যদি পদান্তে না হয়, হবে মাঝখানে। আচ্ছা, পদান্ত বিসর্গ হতে পারে, একটা নির্দিষ্ট ক্ষেত্র আছে, আসো দেখাই। তাহলে বিসর্গের ব্যাপারে 1 নম্বর কথা, পদান্তে বা পদের অন্তে, পদান্তে বিসর্গ হয় না। তাহলে হবে কই? মাঝখানে হবে। তাহলে আমরা এখান থেকে বললাম পদের মাঝে হবে। আমরা ফাইন নেক্সট নিলাম, যেরকম দুঃখ, অন্তস্থ ইত্যাদি নিলাম পদের মাঝখানে।
আবার বললাম না 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 না, পদান্তের বিসর্গ হতে পারে, শেষে বিসর্গ দেওয়া যেতে পারে, তবে কখন? দেখো এটা বলতেছি, তবে হ্যাঁ, পদের অন্তে বিসর্গ হতে পারে। কোন জায়গায় পারে? যদি সেটি আবেগ শব্দ হয়। আবেগ শব্দ হয়। এই আবেগ শব্দ যেটা, এটারই নাম হচ্ছে বিস্ময়সূচক অব্যয়। এটা 13-14 কোশ্চেন, তখন বিস্ময়সূচক অব্যয় বা অনন্যয় অব্যয় এমন নামে ডাকা হইতো। এরপরে আস্তে আস্তে এটার নাম হয়ে গেছে আবেগ শব্দ। ইংলিশে যেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারজেকশন, ওয়াও, হুররে, আলাস, এগুলো। এখন সেই উদাহরণগুলো কি একটু দেখাই তোমাকে। মনে রেখো, এই বিসর্গর যে উচ্চারণ আছে এটা হ এর মতো, বিসর্গের উচ্চারণ হ এর মতো। তাইলে তুমি যদি এরকম করে লিখো, বাহ কি সুন্দর পাখি, এই বাহ বর পরে হ দিলে এটার যে অর্থ হয়, আর বর পরে বিসর্গ দিলে এটার সেই একই অর্থ হয়। ঠিক তুমি যখন বলো উফ আজ কি গরম, তুমি বিসর্গর পরে যদি, সরি, রসুর পরে যদি বিসর্গ দিয়ে দাও, তারও একই রকমের উচ্চারণ হবে। তুমি এটাকে যেমন পড়বা উহ, এটাকেও পড়বা উহ, বিসর্গের হ রকম উচ্চারণ হবে। এখানে যেমন তুমি পড়বা হচ্ছে বাহ, ঠিক এখানেও পড়বা বাহ, এরকম করেই পড়বা, অর্থাৎ এই বিসর্গটাকে হর ধ্বনিতে উচ্চারণ করবা। তাহলে বিসর্গের ধ্বনি কখন শোনা যায়? যদি সেটা বিস্ময়সূচক অব্যয় তুমি ব্যবহার করো। বিস্ময়সূচক অব্যয় ব্যবহার করলে বিসর্গের ধ্বনি শুনতে পাবা। তাহলে বানানের এই রুলটা মূলত এরকম, তুমি ডিটেইলে যদি পড়ো তাহলে বুঝতে পারবা। আর যদি খালি এই পর্যন্ত পড়ো যে পদান্তে বিসর্গ হয় না, তাহলে তো শেষ। তাহলে তুমি বুঝে নিলে মাঝখানে হয়। তো শেষেও পদান্তে, মানে পদের অন্তে বা শেষে বিসর্গ হতে পারে, যদি এটা বিশ্বসূচক অব্যয় হয় বা হচ্ছে তোমার হচ্ছে আবেগ শব্দ হয়। আর বিশ্বসূচক অব্যয় বা আবেগ শব্দের আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অনন্যয় অব্যয়। অনন্যই অব্যয়, এক অব্যয়ের কত নাম, জীবন কেরাবেরা হয়ে গেল, তাই না? এরপর নিচের কোন যুক্ত বর্ণে 4টি বর্ণের সংযোগ ঘটেছে? যা, কি অবস্থা, এখানে 3টা। তারপরে হচ্ছে তোমার পরেরটাতেও 3টা, ভর উ। একদম নিচেটাতেও 3টা, দেখাই যাচ্ছে, এটা সহজ। গ যেটা গরুর গ, এই এখানে 4টা। কিভাবে 4টা? দেখো আমরা প্রথমত প্রথম যেটা বুঝতে পারতেছি, তারপরে ক্ষীয়, এটাও বুঝতে পারতেছি। এন্ড ক্ষীয়র মাঝখানে ঝামেলাটা হয়েছে। ক্ষীয়র মধ্যে 2টা আছে, এটা ক একটা স, তারপর হচ্ছে তোমার জফলা। তাহলে এখানে 4টা আছে। 4টা পেঁচটা লাগছে কই থেকে? ক্ষীয় থেকে, কারণ ক্ষীয়র মধ্যে কি আছে, একটা ক আছে, একটা স আছে, শেষে জফলা আছে। তাহলে জ বা জফলা একটা, এ হলো 3টা, ক্ষীয়তে 2টা, শেষে একটা, 3টা, শুরুতে একটা, 4টা। ওকে। এরপরে কোনটি উৎস বর্ণ? উৎস বর্ণ হচ্ছে হ। হর 2 রকমের পরিচয়, তোমাদের কিছুক্ষণ আগে ভাইয়া বুঝাইছি। হকে তুমি উৎস বর্ণের ক্যাটাগরিতেও ফেলতে পারবা, আবার এটা দেখবা পরিচয় দেওয়ার সময় কণ্ঠধ্বনি, এই পরিচয়টাও এটা আছে। দুইভাবে এটাকে কি করতে পারবা, তুমি চাইলে ক্যাটাগরাইজ করতে পারবা। বাংলা ভাষার স্বরধ্বনিমূলের উদাহরণ। হোয়াট এ ফ্যান্টাস্টিক কোশ্চেন! রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বি এর প্রশ্ন, ক্রিয়েটিভ প্রশ্ন, প্রশ্নটা সুন্দর। স্বরধ্বনি মূল, স্বরধ্বনি মূল মানে হচ্ছে স্বরধ্বনিগুলোর বেসিক পয়েন্ট, আই মিন মৌলিক স্বরধ্বনি। বুঝছো? এই মৌলিক কথাটা এখানে মৌলিক অর্থে বলে নাই আর কি, একটু তোমার পেঁচাইছে। পেঁচাই বলছে স্বরধ্বনি মূল কয়টা, তাহলে স্বরধ্বনি মূল 7টা। আমরা শিখছিলাম মৌলিক স্বরধ্বনি গুলো 7 আগের লেকচার, আবার তোমাকে মনে করাই দিই। এ হচ্ছে অ, তারপরে আ, হ্রস্ব ই, দীর্ঘ ই, হ্রস্ব উ, দীর্ঘ উ, তারপরে হচ্ছে তোমার রি, এ, ওই, ও, ও। আচ্ছা, তাহলে এখানে মামলাটা কিসের? মামলাটা হলো মৌলিক স্বরধ্বনির। ভেজাল গুলো বাদ দাও, এগুলো হচ্ছে ভেজাল, তাই তো? এটা সংস্কৃত, এই জন্য এটা বাদ। 2টা রস্য, 2টা রস্যই থাকলো, 1 2 3 4 5, আর হলো গিয়ে 6। আমি 7-এর কথা বলেছি। তো 7, এটার আরেকটা ব্যবহারিক রূপ আছে এরকম, কিছুক্ষণ আগে আমরা যেটা বললাম, একা, বেলা, খেলা, দেখা ইত্যাদি। আবার এর মতো ব্যবহার আছে, নেশা, পেশা ইত্যাদি। তাহলে এখানে দেখো, বাংলা ভাষার স্বরধ্বনিমূলের উদাহরণ মানে হচ্ছে তোমাকে মৌলিক স্বরধ্বনি জিজ্ঞাসা করছে, এর মানে হচ্ছে 7টা হবে উত্তর। একটা জিনিসকে কত ভাবে ডাকা যাচ্ছে দেখছো, কত নামে তাকে ডাকা যাচ্ছে দেখছো। আপন তো, ভাষা আমাদের আপন না? আপন জিনিসকে বিভিন্ন নামে ডাকতে হয়।
হ্যাঁ, পছন্দের জিনিসকে মানুষ দেখো না, লক্ষ্মী পক্ষী টুনটুনি সোনা ময়না পাখি কত ভাবে ডাকে, কাকে ডাকে আমি বলছি না, তবে মানুষ ডাকে, এটাই সত্য কথা। তো পছন্দের জিনিসকে কি করতে হয়, নানান নামে ডাকতে হয়, তাইলে এটার মধ্যে বোরিং যে একটা ব্যাপার আমরা বলি সেটা আসে না। ওকে, তারপরে আসো, যৌগিক স্বরধ্বনি কোনগুলো, আই আও ওই সবগুলো, ডেফিনেটলি সবগুলো। আই যৌগিক স্বরধ্বনি, আও যৌগিক স্বরধ্বনি, ওই যৌগিক স্বরধ্বনি, আও মানে যাও, আই মানে নাই, ওই তো ওই, বুঝতেই পারছো। এর মানে এই সবগুলো যৌগিক স্বরধ্বনি, এর মানে আমরা উত্তর নিব কোনটা, উত্তর নিব সবগুলো। এই যৌগিক স্বরধ্বনির আরো কয়টা নাম আছে, আরো নাম আছে। যৌগিক স্বরধ্বনি মানে হচ্ছে দ্বিস্বরধ্বনি, তারপরে আরেকটা হচ্ছে যুগ্ম স্বর। যুগ্ম স্বর, এই যুগ্মের যে মফরল এখানে দিলাম, এই মফরল উচ্চারণ হবে, মনে রেখো। যুগ্ম, বাগ্মি এগুলোতে মফরল উচ্চারণ হয়, গুল্ম তো মফরল উচ্চারণ হয়। ধ্বনির লিখিত রূপটিকে কি বলে, ধ্বনির লিখিত রূপটিকে বর্ণ বলে। এটা জাহাঙ্গীরনগরের প্রশ্ন, বিশ্বাসই করতে পারছি না। জাহাঙ্গীরনগরের প্রশ্ন বিশ্বাসই করতে পারছি না, কারণ জাহাঙ্গীরনগরের প্রশ্ন একটু কঠিন হয়। আমি এটার নাম দিছি নির্দয় প্রশ্ন, যথেষ্ট নির্দয়। কারণ সাহিত্যে একটা ইন্টারমিডিয়েট পড়া ছেলেকে যদি প্রশ্ন করা হয় যে নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুর রচিত গ্রন্থের গুচ্ছ, গুচ্ছ তো বুঝতেই পারতেছো, অনেকগুলো বই থাকবে একসাথে। তো এখন চারটা অপশন, ক খ গ ঘ, প্রতিটা অপশনে 5টা করে বই, তাহলে চারটা অপশনে বইয়ের নাম হলো কয়টা, 20টা। এখন 20টা বই থেকে তোমাকে এখানে একটা সারি, একটা অপশন খুঁজে বের করতে হবে যেখানে 5টা বই রবীন্দ্রনাথের, বা একটা অপশনে যদি 4টা নাম দেওয়া থাকে, তোমাকে বুঝে নিতে হবে, বের করতে হবে এখানে যে 4টা বই রবীন্দ্রনাথের। এটা কি ধরনের প্রশ্ন একটা ইন্টারমিডিয়েট ছেলেকে করা, এই জন্য আমার কাছে মনে হয় আর কি এই বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন যথেষ্ট কঠিন, তোমার এখানে প্যাচ গোছ বেশি। আর মজার বিষয় হচ্ছে তুমি যদি টিকে যাও, পাশ করে যাও, তাহলে বাংলাদেশের সবচেয়ে সুন্দর ক্যাম্পাস গুলোর একটাতে তোমার পড়াশোনা হবে, তাই না? বেশিরভাগ মানুষের মতে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এগুলো অনেক সুন্দর। এবং আমিও যতটুকু দেখলাম, আমার হিসাবও বলে মারাত্মক লেভেলের সুন্দর ক্যাম্পাস এগুলো। বিশেষ করে জাহাঙ্গীরনগরের লেক গুলো আর চিটাগাং বিশ্ববিদ্যালয়ের পাহাড়গুলো তোমাকে আকৃষ্ট করবে নিঃসন্দেহে। শাহজালাল বিশ্ববিদ্যালয়টাও সুন্দর, কিন্তু আমি যখন শাহজালালের ক্যাম্পাসটা ঘুরতে গেছিলাম তখন শীতের সময় ছিল। তো শীতে তো প্রকৃতি কিছুটা নির্জীব থাকে, প্রকৃতির সেই সমারোহটা আমি ওইভাবে দেখতে পাই নাই। এই জন্য আমার কাছে কেমন নিস্তেজ নিষ্প্রাণ মনে হয়েছিল শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আর চিটাগাং বিশ্ববিদ্যালয় হচ্ছে কি, পাহাড় হওয়ার কারণে আমি নিজে পছন্দ করি পাহাড়, পার্সোনালি পাহাড় আমার খুব ভালো লাগে। তো এখানে আমার কিছুটা বুঝতেই পারো দুর্বলতা আছে, আমি এদিকে একটু টানবো। জাহাঙ্গীরনগরে পাহাড় নাই, তবে বেশ প্রকৃতি অনেক দারুণ নিঃসন্দেহে। তো এই জন্য আমার চিরাং বিশ্ববিদ্যালয়ের প্রতি একটা আলাদা অন্য লেভেলের ফ্যাসিনেশন আছে। আমি পড়িনি সেখানে, তবে এটা ফ্যাসিনেশন কাজ করে। আর ঢাকার ভিতরে যা দেখো তুমি, যত প্রাইভেট ইউনিভার্সিটি বলো আর ঢাকার ভিতরে পাবলিক যত বিশ্ববিদ্যালয় বলো, ঢাকা তো এমন একটা রাজধানী শহর, ভাবলে অবাক হইতে হয় যে একটা সিটিতে 1,60,00,000 মানুষ থাকে, আয়তন হচ্ছে এই লেভেলের, অথচ এখানে কতগুলো বড় বড় ইউনিভার্সিটি। পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আমি তোমাকে দেখাই কতগুলো সরকারি বিশ্ববিদ্যালয়, তুমি পাগল পাগল লাগবে, তুমি এভাবে ভাবো না আমি জানি, আর আমার বিশ্বাস, আমি দেখাই। বুয়েট ঢাকায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় পিজি যেটা ঢাকায়, বুটেক্স বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এই যে তেজগাঁও যেটা ঢাকাতে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকাতে। রাজধানী শহরের ভেতরে আমি এখানে 5টা পাবলিক ইউনিভার্সিটি, আরো আছে কিনা আমি ভুলে গেছি এই মুহূর্তে। পাবলিক বিশ্ববিদ্যালয় ঢাকার মধ্যে কি আর আছে কি? হ্যাঁ, ইয়েস, আই এম সরি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়। এটার সাথে আমার আত্মীয়তা সম্পর্ক, কেন সেটা আরেকদিন ব্যাখ্যা করব। তো শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, দেখো এটা একটা পাবলিক ইউনিভার্সিটি ঢাকাতে। তাইলে পাবলিক বিশ্ববিদ্যালয় একটা সিটির মধ্যে 6টা, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোর জন্য কত জায়গা লাগে। এর মধ্যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়টা একটু সুন্দর, কারণ ওটা তো এগ্রি ইউনিভার্সিটি, ওখানে জমি টমি অনেক সুন্দর গাছপালা আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু কিছু এলাকা সুন্দর, সার্বিকভাবে এখন সৌন্দর্য আগের থেকে অনেক কমে গেছে। আমি যখন ঢাকায় আসছি তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আজকে 2024 সালের ক্যাম্পাসের মধ্যে কিছু পার্থক্য আছে, অনেক বিল্ডিং টিল্ডিং এখন হয়ে গেছে আগের থেকে, অনেক জনাকীর্ণ হয়েছে, অনেক সাউন্ড ভিতর এখন।
তো প্রকৃতি সেখানে এখন আগের থেকে কিছুটা নিষ্প্রাণ, এটা মানতে হবে। এখন আসো ঢাকার ভিতরে বড় বড় কলেজ থাকাও, এগুলো ইউনিভার্সিটি না, কিন্তু বাংলাদেশের বহু ইউনিভার্সিটি থেকে এখানে স্টুডেন্ট বেশি। যেমন তিতুমির কলেজ, একটু হিসাব করো, ইডেন, তারপরে ধরো হচ্ছে এপাশে ঢাকা কলেজ, ইডেনের ঠিক পাশেই হচ্ছে তোমার একই ক্যাম্পাস পাশাপাশি গার্হস্থ্য অর্থনীতি কলেজ, এরপরে কবি নজরুল কলেজ, সোহরাওয়ার্দী কলেজ। মানে কি একটা অবস্থা, কত মানুষ এখানে পড়াশোনা করে এই প্রতিষ্ঠানগুলোতে, তুমি চিন্তা করতে পারবে না কত কত স্টুডেন্ট এগুলোর মধ্যে। আচ্ছা, এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয় গণলে তো একবারে মাথা চক্কর দিয়ে দিবে, ঢাকায় তলিতে গলিতে প্রাইভেট ইউনিভার্সিটি। এরপর আসো মেডিকেল কলেজ, ঢাকা মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, তারপর হচ্ছে তোমার হচ্ছে মুগদা মেডিকেল কলেজ, সরকারি মেডিকেল কলেজ এগুলো সবগুলো। ভাবো একটা শহরে এত বড় বড় শিক্ষা প্রতিষ্ঠান, এরপরে যদি তুমি কলেজ লেভেলে এসে হিসাব অনার্সের নিচে যদি নামো, এবার ভিকারুননিসা আইডিয়াল থেকে শুরু করে হোলি ক্রস রেসিডেন্সিয়াল মডেল, এরপরে তোমার পিলখানার ভিতরে আছে তোমার দুইটা, মুন্সি আব্দুর রফ নূর মোহাম্মদ রাইফেলস, ওই পাশে কমার্স কলেজ, তারপর রাজুক উত্তরা। মানে কি যে একটা কেরাবের অবস্থা, একটা এত শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এদের স্পেস নাই প্রতিষ্ঠানগুলোতে। একটা শিক্ষা প্রতিষ্ঠানের যে লেভেলের প্রকৃতির দরকার হয়, ইনফ্রাস্ট্রাকচারাল যে ডেভেলপমেন্টের দরকার হয়, যে স্পেস লাগে, ম্যাক্সিমাম জায়গায় সেগুলো মেনটেন করা যায়নি। যায়নি যে ইচ্ছা করে যে করে না এমন না, সীমাবদ্ধতা, করা সম্ভব হচ্ছে না। আর আমরা কিছু হলে সব ঢাকায় চলে আসি, আরে বাবা কি আশ্চর্য, ঢাকার অবস্থা খারাপ হয়ে গেছে। এই জন্য কিছু জায়গায় ডিসেন্ট্রালাইজ করা, পূর্বাঞ্চলকে ঠিকঠাক মতো যত দ্রুত সম্ভব গড়ে তোলা, মানে ঢাকার এই অংশের উপরে চাপ কিছুটা কমবে, এটা পূর্বাঞ্চলের দিকে ধাবিত হবে, তাহলে কিছুটা ডিসেন্ট্রালাইজ হবে, দিয়ে আবার এরিয়াটাকে আরো দ্রুত এক্সপ্যান্ড করে ঠিকঠাক অবকাঠামোতে নিয়ে আসতে পারলে আমাদের সবার জন্য ভালো। তাহলে একটা হিসাব পাইছো, একটা রাজধানী শহরে এতগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়, এতগুলো মেডিকেল কলেজ, এতগুলো সরকারি অনার্সের কলেজ, ইত্যাদি ইত্যাদি, এর জন্য ঢাকার উপরে এত চাপ। ধ্বনির লিখিত রূপটিকে কি বলে? শব্দ, বাক্য, স্বরশ্রুতি, বর্ণ। আমরা একটু আগে পড়েছি ধ্বনি লিখিত রূপকে বর্ণ বলে। আচ্ছা, একটি ধ্বনিতে কয়টি প্রতীক ব্যবহৃত হয়? দুইটি, একটি, চারটি, পাঁচটি। এখন ধ্বনিতে প্রতীক ব্যবহার করা হয়, তুমি যখন একটা ধ্বনিকে ইউজ করবা, ধ্বনিকে যখন তুমি উচ্চারণ করবা, তখন একটি ধ্বনিতে তোমার প্রতীক হবে কয়টা? ধ্বনি একটা, প্রতীক তো একটাই হবে, তাই না? ধ্বনি একটা, প্রতীক একটা, অ একটাই, ই একটাই, তো একটা ধ্বনি একটা প্রতীক। বর্ণ কিসের প্রতীক? বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। নিচের কোনটি অর্ধ স্বরধ্বনি নয়? এ ওই ও ও অর্ধ স্বরধ্বনি নয় যদি বলে, তাহলে এ ওই ও ও এটা অর্ধ স্বরধ্বনি নয়, এটা দ্বি স্বরধ্বনি, তাই না? এটা যৌগিক স্বরধ্বনি, এটা ডাবল ধ্বনি। কারণ আমরা যে ডাবল বর্ণ যেগুলো আছে, একটা হচ্ছে ওই আর একটা হচ্ছে ও, এগুলো দ্বি স্বর, অর্ধ স্বর তো না, পূর্ণ স্বর থেকেও বেশি, একাধিক স্বরকে এখানের মধ্যে পুশ করে দেওয়া হয়েছে। যে উচ্চারণে কোন কোন প্রত্যঙ্গের প্রয়োজন হয়? দন্তমূল, জিহ্বার সম্মুখ ভাগ, পাতা, দন্তমূলের শেষাংশ, জিহ্বার পাতা, জিহ্বার গোড়ালি ও তালুর নরম অংশ, দু ঠোঁটের সংস্পর্শ, না, ঠোঁট এখানে লাগে না। দন্তমূল, জিহ্বার সম্মুখ ভাগ, পাতা, দন্তমূল আমরা বলছি দাঁতের মূল, আর জিহ্বার সম্মুখ ভাগ না। দন্তমূলের শেষাংশ, ইয়েস, দন্তমূল বলে তো শক্ত তালু হয়ে যাবে, টাকা টাকা, ঠেলা ঠেলা। আর দন্তমূলের শেষাংশ মানে একটু পেছনের দিকে যাবে, দন্তমূল আর নরম তালুর মাঝখানে। ধরো এটা হলো দন্তমূল, এটা নরম তালু, এই যে এই জায়গাটা হচ্ছে জ। তাহলে দন্তমূলের শেষাংশ জিহ্বার পাতা, এটা হচ্ছে ভালো উত্তর। জিহ্বার গোড়ালি তো প্রশ্নই আসে না, জিহ্বার গোড়ালি তো ক, খ, গ, গ, এগুলো। ক, কলা, খরগোশ, গরু, ঘোড়া, এগুলো পিছনে। অঘোষ ধ্বনি নয় মানে ঘোষ ধ্বনি, অঘোষ ধ্বনি নয় মানে ঘোষ ধ্বনি। তাইলে ক, খ, গ, ঘ বর্গের প্রথম ধ্বনি, এটা এটা ডেফিনেটলি অঘোষ। ত, ত, দ, দ বর্গের প্রথম ধ্বনি, ডেফিনেটলি অঘোষ। প, ফ, ব, ভ, ম, প, ফ প্রথম দুইটা অঘোষ, তাহলে প, ফ এটাও অঘোষ। আচ্ছা, অঘোষ ধ্বনি নয়, তাহলে বাকি থাকলো একটা, এটা তুমি বুঝলো এটা, না বুঝলো এটা। তাহলে এখন দেখো প, ফ, ব, ভ, ম, আমরা জানি প্রথম দুইটা হচ্ছে অঘোষ বর্গের, শুরু থেকে শেষ পর্যন্ত, পরে সবগুলো হচ্ছে ঘোষ। তাহলে উত্তরে কি আসলো? উত্তরে আসলো ম। এই জন্য তোমাদের বারবার বলি ভাই, সিরিয়ালে এগুলো পড়ো, মাস্টার ক্লাস ওপেন করে কারক পড়া শুরু করে দিও না।
ঠিক আছে, উপরের দিক থেকে দেখো বেশি সুবিধা হবে। এরপরে ড বিন্দু র এবং ঢ বিন্দু র ঘিষ্টধ্বনি, নাসিকধ্বনি, তাড়নজাত ধ্বনি, ওষ্ঠধ্বনি, তাড়নজাত ধ্বনি। তবে তাড়নজাতের মধ্যে তাড়নজাতে এটা হচ্ছে তোমার অল্প প্রাণ, বাতাসের চাপ এখানে কম আছে। আর এটা যেটা, এটা হলো মহাপ্রাণ, এখানে বাতাসের চাপ যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি, যথেষ্ট বেশি। তাইলে ওটা ঢ বিন্দুর, এটা মহাপ্রাণ, এটা ড বিন্দুর, এটা হচ্ছে অল্প প্রাণ। ওকে। তারপরে হচ্ছে বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে? আ, এ, উ, ও, উ। যখন তুমি উ উচ্চারণ করো, উ, উ বললে উ জিহ্বা উপরের দিকে যায়, উ তো ওপর, বুঝো না কথাটা? উ মানে উপরের দিকে চলে গেছে, উচ্চ অবস্থানে থাকে তুমি যখন উ বলো তখন। মানুষের দেহের যেসব অঙ্গ প্রত্যঙ্গ ধ্বনি তৈরিতে সহায়তা করে তাকে বলা হয় বাক প্রত্যঙ্গ, অঙ্গধ্বনি, স্বরতন্ত্রী, নাসিকাতন্ত্র। বাক প্রত্যঙ্গ, বাক প্রত্যঙ্গ আর বাকযন্ত্র একই কথা। এরপরে অঙ্গধ্বনি তো কোনো শব্দই না, স্বরতন্ত্রী তো ভোকাল কর্ড, এখানে গলার মধ্যে বাকযন্ত্রের একটা অংশ, কিছু গিটারের তারের মতো আছে। ছেলেদের ভোকাল কর্ড মোটা হয় তাই ছেলেদের স্বর একটু মোটা, মেয়েদের ভোকাল কর্ড চিকন হয় তাদের মেয়েদের স্বর একটু চিকন, বুঝতে পারছো? আর হচ্ছে নাসিকাতন্ত্র মানে তো নাকের প্রসেস, এটা বাকযন্ত্রের অংশ। তো সার্বিকভাবে যদি তুমি বলো টোটাল সেন্সে বাক প্রত্যঙ্গ বা বাক যন্ত্র, এটাই হচ্ছে উত্তর। ওকে। তো এই ছিল তোমাদের সাথে আয়োজন, ভালো থাকবা, কথা হবে। মাস্টার ক্লাসগুলো দেখে তোমাদের উপকার হচ্ছে কিনা, গঠনমূলক কারো কোনো পরামর্শ আছে কিনা, মতামতগুলো ডেফিনেটলি তোমরা গ্রুপে জানাবা, বলবা, তোমাদের সাথে যেন আমাদের সেখানে রেগুলার মত বিনিময় হয়। ঠিক আছে, ভালো থাকো, আবার কথা হবে। আল্লাহ হাফেজ।